আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো ইনশাআল্লাহ আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্ল্যাজেলেটস। ফ্ল্যাজেলেটস মানে কি? মানে যারা আসলে যাদের ফ্লাজেলা আছে, আমরা এইরকম প্যারাসাইট গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এই ফ্ল্যাজেলেটদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আজকে মূলত ইন্টেস্টাইনাল এবং জেনিটাল আমাদের যেসব ফ্ল্যাজেলেট থাকে সেই সব অর্গানিজম গুলাকে নিয়ে মূলত কথা বলবো। তাহলে পরীক্ষাতে আপনাকে প্রশ্ন করতে পারে যে এরকম কিছু ফ্লাজেলেটের নাম বলো। তাহলে আমাদেরকে সবচেয়ে প্রথমে আগে যে জিনিসগুলো জেনে নিতে হবে সেটা হচ্ছে ফ্লাজেলেট কয় ধরনের হয়ে থাকে। ঠিক আছে, এটা যখন আমরা জানবো তখন আমাদের কোশ্চেনটা আস্তে আস্তে স্যাররা ভিতরের দিকে ঢুকবে। তাহলে প্রথমে তো আমরা ফ্লাজেলেট যেগুলো আছে সেই ফ্লাজেলেট গুলাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? তাহলে আমরা যদি বলি যে ফ্লাজেলেটস যারা আছে, ফ্লাজেলেটস, তো এই ফ্লাজেলেটস গুলাকে আমরা তারা কোন জায়গায় অবস্থান করছে, তাদের লোকেশনটা কোথায়, সেই লোকেশনের উপর ভিত্তি করে ফ্লাজেলেটসকে আমরা কিছু ভাগে ভাগ করি। তাহলে সেই ভাগগুলো কি কি চলে না একটু জেনে নিই। তাহলে প্রথমত ফ্লাজেলেটস গুলা কিছু থাকে হচ্ছে ব্লাডে, তাহলে সেগুলোকে আমরা বলবো যে ব্লাড ফ্লাজেলেটস। কিছু থাকে হচ্ছে জেনিটাল ট্র্যাক্টে, সেগুলোকে আমরা বলতে পারি ইউরোজেনিটাল ফ্লাজেলেট। আর কিছু থাকে হচ্ছে ইন্টেস্টাইনে। তাহলে যারা ইন্টেস্টাইনে আছে সেগুলোকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ইন্টেস্টাইনাল ফ্লাজেলেটস। সেই ইন্টেস্টাইনাল ফ্লাজেলেটস এর মধ্যে আপনি একটা দুইটা নাম একটু মুখস্থ করে ফেলবেন। এর মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটার নাম হচ্ছে জিয়ারডিয়া। ঠিক আছে, জিয়ারডিয়া ইন্টেস্টাইনালিস। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা আমরা শিখে ফেললাম জিয়ারডিয়া ইন্টেস্টাইনালিস, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এরপরে আপনি আর কি মনে রাখতে পারেন? এরপরে আপনি মনে রাখতে পারেন ট্রাইকোমোনাস হোমিনিস। ট্রাইকোমোনাস হোমিনিস, ট্রাইকোমোনাস হোমিনিস, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার আবার একটা ট্রাইকোমোনাস দিয়ে বাট অন্য একটা স্পিসিস, সেটার নাম হচ্ছে ট্রাইকোমোনাস, আমি শর্ট করে লিখে ফেললাম ট্রাইকোমোনাস টেনাক্স। ট্রাইকোমোনাস টেনাক্স। ওকে, তাহলে এই তিনটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টেস্টাইনাল ফ্লাজেলেটস। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জিয়ারডিয়া ইন্টেস্টাইনালিস। এইটা মনে রাখতে পারলে আমাদের হইলো। তাহলে ফ্লাজেলেটস এর একটা ধরন আমরা শিখে ফেললাম। একটা ধরন কি ভাই? সেটা হচ্ছে ফ্লাজেলেটস এর 1 নাম্বার একটা ধরন হচ্ছে ইন্টেস্টাইনে তারা থাকতে পারে। 2 নাম্বারে আপনি শিখবেন হচ্ছে ইউরোজেনিটাল ফ্লাজেলেটস। তাহলে আজকে আমরা আরেকটা যেটা শিখবো সেটাকে আমরা বলতে পারি জেনিটাল ফ্লাজেলেটস অথবা ইউরোজেনিটাল ফ্লাজেলেটস। এখানে একটা নাম খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রাইকোমোনাস। ট্রাইকোমোনাস ট্রাইকোমোনাস একটাই মনে রাখবেন, সেটা হচ্ছে ট্রাইকোমোনাস। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তার মানে নাম শুনে বুঝতে পারতেছি যে এটা ভ্যাজাইনাতে থাকবে। ঠিক আছে, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ব্লাড। ঠিক আছে, সো ব্লাড ফ্লাজেলেটস বা এটাকে আমরা বলি হিমোফ্লাজেলেটস, একই কথা, ব্লাড ফ্লাজেলেটস অথবা এটাকে বলা হয় হিমোফ্লাজেলেটস। তাদের নাম কি? এদের নামগুলো একটু শিখি এখানে। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে লিশমেনিয়া। লিশমেনিয়া, লিশমেনিয়ার অনেকগুলো স্পিসিস আছে, এর মধ্যে আমরা লিশমেনিয়া অনেক মানে জাস্ট স্পিসিস লিখে লিখে রাখবো, কারণ লিশমেনিয়ার স্পিসিস আছে অনেকগুলা। 2 নাম্বার হচ্ছে ট্রাইপেনোসোমা। ঠিক আছে, তাহলে ট্রাইপেনোসোমা, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ট্রাইপেনোসোমা স্পিসিস। তাহলে মোট কথা আমরা যে ফ্লাজেলেটস গুলো শিখলাম সেই ফ্লাজেলেট গুলাকে আমরা ভাগ করতে পারছি কয় ভাগে? ফ্লাজেলেট গুলাকে আমরা ভাগ করলাম 3 ভাগে। একটা হচ্ছে ইন্টেস্টাইনাল ফ্লাজেলেটস, একটা হচ্ছে ইউরোজেনিটাল ফ্লাজেলেটস এবং আরেকটা হচ্ছে ব্লাড ফ্লাজেলেটস। ঠিক আছে, এবং এদের মধ্যে আমরা নামগুলো মুখস্থ করলাম যে ইন্টেস্টাইনের মধ্যে আছে জিয়ারডিয়া, জিয়ারডিয়া ইন্টেস্টাইনালিস, ট্রাইকোমোনাস হোমিনিস এবং হচ্ছে ট্রাইকোমোনাস টেনাক্স। সেই ট্রাইকোমোনাসের ভেজেনালিসটা কিন্তু আবার চলে যাচ্ছে ইউরোজেনিটালের ভিতরে। আর ব্লাড ফ্লাজেলেটস বা হিমোফ্লাজেলেটস এর মধ্যে আমাদের থাকলো লিশমেনিয়া এবং হচ্ছে ট্রাইপোনোসোমা। তাহলে এটা যদি আপনি শিখতে পারেন তাহলে সেখান থেকে আপনি ডিজিজ গুলোর নাম খুব সহজে মনে রাখতে পারবেন। যেমন জিয়ারডিয়া কি ডিজিজ করে? জিয়ারডিয়াসিস। জিয়ারডিয়া ডিজিজের নাম হচ্ছে জিয়ারডিয়াসিস। ট্রাইকোমোনাস কি ডিজিজ করে? ট্রাইকোমোনিয়াসিস। লিশমেনিয়া কি ডিজিজ করে? লিশমেনিয়াসিস। তাহলে সিস লাগাই দিলে আমরা হচ্ছে বুঝতে পারি যে এর পরের অংশগুলার ডিজিজ গুলার নাম। ওকে, সো আমরা মোটামুটি এই ক্লাসিফিকেশনটা আমরা শিখলাম। এখন ক্লাসিফিকেশন শেখার পরে আসেন আমরা ভিতরের দিকে যাই। তাহলে তারাও এখানে একই কথা বলেছে যে ক্লাসিফিকেশন অফ ফ্ল্যাজেলার্স, তার মানে ফ্ল্যাজেলার্স কারা? যারা হচ্ছে যাদের শরীরের মধ্যে ফ্লাজেলা আছে, এটাই হচ্ছে ফ্লাজেলার্স। তাহলে ফ্লাজেলার্সদের ক্ষেত্রে আপনি কিছু এক্সট্রা ব্যাপার পাবেন। যেমন বলা হচ্ছে যে ফ্লাজেলা জিনিসটা কি? ফ্লাজেলা হচ্ছে একটা খুবই স্লেন্ডার, মানে খুব ন্যারো একটা সুতার মতো একটা জিনিস। ধরেন এইটা একটা অর্গানিজম, এর শরীর থেকে খুব স্লেন্ডার সুতার মতো একটা জিনিস বের হয়ে গেল, এইটাকে আমরা বলছি হচ্ছে ফ্লাজেলা। ওকে, তাহলে এর প্রথম কথা হচ্ছে এটা খুবই ন্যারো, তাহলে স্লেন্ডার। 2 নম্বর হচ্ছে মোটামুটি লং থাকে এবং হচ্ছে থ্রেড লাইক এক্সটেনশন থেকে আসে? সাইটোপ্লাজম থেকে আসে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে এই যে লেজটা আসতেছে, এই লেজটা ভিতরের দিকে, এটা তো হুট করে গজাবে না, এটা ভিতরের দিকে
এটার একটা এক্সটেনশন থাকবে এবং ভিতরের দিকে এটা একটা পোর্শন থাকবে। তাহলে লেজের যে ভিতরের দিকে পোর্শনটা, এটাকে আমরা একটু অন্য কালার দিলাম। তাহলে এই লেজের ভিতরের দিকের পোর্শনটাকে আমরা কি বলবো? ভিতরের দিকের পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে এক্সোস্টাইল, এক্সোস্টাইল অথবা এক্সোনেম, এক্সোস্টাইল অথবা এক্সোনেম। ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফ্লাজেলাটা যেই জায়গা থেকে অরিজিন হচ্ছে, ফ্লাজেলার যে গোড়াটা যেখানে, ফ্লাজেলা যেখান থেকে অরিজিন হচ্ছে, ফ্লাজেলা অ্যারাইজ ফ্রম কাইনেটোপ্লাস্ট। তাহলে ফ্লাজেলার অরিজিনের জায়গাটার নাম কি? কাইনেটোপ্লাস্ট। কাইনেটোপ্লাস্ট আবার কি জিনিস? কাইনেটোপ্লাস্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দিয়ে তৈরি, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অনেকগুলো কপি দিয়ে তৈরি একটা জিনিস, সেটাকে আমরা বলি হচ্ছে কাইনেটোপ্লাস্ট। এবং এই কাইনেটোপ্লাস্টের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ব্লেফারোপ্লাস্ট অথবা যেটাকে আমরা আমরা বলি বেজাল বডি। তাহলে ব্লেফারোপ্লাস্ট অথবা বেজাল বডি, এবং আরেকটা হচ্ছে প্যারাবেজাল বডি। তাহলে এটা হচ্ছে কি ব্লেফারোপ্লাস্ট, কি ব্লেফারোপ্লাস্ট হচ্ছে যেখান থেকে ফ্লাজেলা অ্যারাইজ করে, আর প্যারাবেজাল বডিটা কি? প্যারাবেজাল বডির মধ্যে দিয়ে হচ্ছে এটা এক্সোস্টাইল আকারে যায়। ঠিক আছে। তার মানে আমি যদি আপনাকে ব্যাপারটা বুঝাই, ধরেন এটা হচ্ছে কাইনেটোপ্লাস্ট, এই যে কাইনেটোপ্লাস্ট এটা হচ্ছে সেন্টারটা, এই সেন্টারটা থেকে এইখান থেকে ফ্লাজেলাটা অ্যারেঞ্জ করলো। হ্যাঁ, তাহলে এই ফ্লাজেলার এই অংশটাকে আমরা বলবো হচ্ছে ব্লেফারোপ্লাস্ট, আর নিচের যে অংশটা এটাকে আমরা বলবো হচ্ছে প্যারাবেজাল বডি। এবং এর ভিতর দিয়ে ফ্লাজেলার এই যে এর ভিতর দিয়ে ফ্লাজেলাটা গ্রো করবে, এবং ধরেন এটা ধরলাম যে অর্গানিজমটা, এটা হচ্ছে টোটাল অর্গানিজমটা। তাহলে এই অর্গানিজমের ভিতরের অংশটাকে, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে এক্সোস্টাইল অথবা এক্সোনিম। এবং এরপরে বাইরে গিয়ে আমরা এটাকে পাচ্ছি হচ্ছে ফ্লাজেলা আকারে। তো আশা করি ফ্লাজেলার যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা কিন্তু আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে। আচ্ছা, এখন দেখেন, ইন মোস্ট ফ্লাজেলাস দ্য ফ্লাজেলা আর এক্সটার্নাল। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ফ্লাজেলাই পাই, কারণ আমি আপনাদেরকে ছবিটাই দেখাইলাম কি ফ্লাজেলাটা এক্সটার্নাল হিসেবে দেখাইলাম। তবে আপনি খালি একটা নাম মনে রাখতে পারেন, যেখানে ইন্টারনাল ফ্লাজেলা আছে, এগুলো খুব ভালো ভালো হয়তো বা জিজ্ঞেস করবে, এই কারণে আমি এটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছি না। ডাইএন্টামিওবা ফ্র্যাজিলিস, এখানে ইন্টারনাল ফ্লাজেলা থাকে। ওকে। আচ্ছা, এরপর আসি যে টেক্সোনমিক ক্লাসিফিকেশনে যদি দেখেন যে এটা প্রোটোজোয়া কিংডম, এরপর প্রোটোজোয়া কিংডমের মধ্যে আর হচ্ছে আর্কিজোয়া সাব কিংডম, মেটানোমাটা, এগুলো বংশং লাগবে না, জাস্ট দেখার জন্য আপনাদের দেখালাম। আচ্ছা, এখন আসলে ক্লাসিফিকেশন অফ ফ্লাজেলার অ্যাকর্ডিং টু হ্যাবিট। হ্যাঁ, তারা কোন জায়গায় থাকে এগুলো আলোচনা করেছি, ইন্টেস্টাইনাল ফ্লাজেলেট, ব্লাড ফ্লাজেলেট, সেগুলো কিন্তু কথাবার্তা বলা হয়ে গেছে, তাই না? এই যেমন আমরা জিয়ারডিয়া বলেছি ইন্টেস্টাইনে থাকে, অ্যান্ট্রোমোনাস হোমিনিস, এটা আপনি মনে রাখতে পারেন। এরপর আমরা শিখেছি ট্রাইকোমোনাস টেনাক্স এর কথা বলেছি, ট্রাইকোমোনাস টেনাক্স হচ্ছে মাউথে থাকে। এরপর আমরা বলেছি যে হোমিনিসের কথাও কিন্তু বলেছি, যদি আমরা প্যারাট্রাইকোমোনাস হোমিনিস বলিনি, আমরা অন্য একটা হোমিনিস বলেছি। আচ্ছা, সমস্যা নেই। এরপর হচ্ছে ট্রাইকোমোনাস হোমিনিসের কথা বলেছি, এখানে লিখছে পেন্টাট্রাইকোমোনাস হোমিনিস, একই জিনিস আসলে। ট্রাইকোমোনাস ভেজানালিস ভেজানাতে থাকবে, সো এইগুলো আপনারা সবাই জানেন। তাহলে এখন আসেন যে এই যে হেবিটেন্টের উপর ভিত্তি করে আমরা মোটামুটি জিআরডিয়াটা শিখবো। তাহলে তারা বলতেছে যে হেবিটেন্টের উপর ভিত্তি করে ইন্টেস্টাইনাল, জেনিটাল এবং হচ্ছে ব্লাড ফ্লাজেলেটস, এরকম তিন ধরনের ফ্লাজেলেটসকে আমরা ভাগ করি। এর মধ্যে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে জিয়ারডিয়া ল্যাম্বলিয়া, জিয়ারডিয়া লেমলিয়া। তাহলে এটা দেখেন, এই জিয়ারডিয়া লেমলিয়া কিন্তু আজকের আবিষ্কার নয়। জিয়ারডিয়া লেমলিয়া সে বহু আগের আবিষ্কার, মানে 1681 সালে মিস্টার লিওয়েন হুক কিন্তু সেই জিয়ারডিয়া লেমলিয়াকে আবিষ্কার করেছে। ঠিক আছে। সো এখন আসেন যে জিয়ারডিয়া লেমলিয়া নিয়ে আমাদের কি কি জানতে হবে। তাহলে এই ল্যাম্বলিয়া নামটা আসছে যেহেতু যে বিজ্ঞানী আবিষ্কার করছে তার নাম হচ্ছে ল্যাম্বল, সো এই ল্যাম্ব থেকে তার নাম হচ্ছে ল্যাম্ব, আর জিয়ার্ড থেকে তারা এর নাম দিল হচ্ছে জিয়ারডিয়া লেমলিয়া। ওকে। সো এটার সাথে আসলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির এত সম্পর্ক নাই। তবে ক্লাসিফিকেশনে আসেন, ক্লাসিফিকেশনে যদি আমরা বলি যে জিয়ারডিয়া লেমলিয়া এটা হচ্ছে হিউম্যানকে ইনফেক্ট করে, আরো কিছু জিয়ারডিয়া আছে সেগুলো হিউম্যানকে ইনফেক্ট করে না, সুতরাং এগুলোকে আমাদের মনে রাখার দরকার নাই। এবং এই জিয়ারডিয়া লেমলিয়ার মধ্যে আবার কিছু সাবটাইপ আছে, সাবটাইপের মধ্যে মূলত এ এবং বি যে সাবটাইপ, এরা হচ্ছে মূলত হিউম্যানকে ইনফেক্ট করে। তাহলে জিয়ারডিয়া লেমলিয়া এটা মানুষকে ইনফেক্ট করে, এর মধ্যে কোন সাবটাইপ? এ এবং বি সাবটাইপ। এরপর যদি আপনি দেখেন মোটামুটি সব দেশে এটা পাওয়া যায়, তবে আমাদের এটা এপিডেমিক, এটা কিন্তু আর কিছু কিছু জায়গায় এন্ডেমিক এবং এপিডেমিক আকারে ধারণা মানে ছড়ায় পড়েছে, এবং বিশেষ করে ওয়ার্ম যেসব এরিয়াগুলো আছে, ওয়ার্ম ক্লাইমেটের যেসব এরিয়াগুলো আছে সেখানে এটা ভালো পরিমাণে হচ্ছে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান স্টাডিটাও কিন্তু পাওয়া গেছে। তাহলে কোথায় থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই জিয়ারডিয়া কোথায় থাকে। জিয়ারডিয়া থাকে হচ্ছে ডিউডেনাম এবং হচ্ছে আপার পার্ট অফ দ্য জেজুনামে। তাহলে জিয়ারডিয়া কিন্তু ইলিয়ামে থাকছে না, জিয়ারডিয়া কোথায় থাকছে? ডিউডেনাম এন্ড আপার পার্ট অফ জেজুনাম। সুতরাং আপনি একটা জিনিস, এখান থেকে একটা জিনিস আমরা ধারণা করে নিতে পারি, ডিউডেনাম এন্ড আপার পার্ট অফ জেজুনাম, এখানে কি হয় মূলত? এইসব জায়গাগুলোতে মূলত কিন্তু আমাদের অ্যাবজর্পশন হয় বেশি, তাই না? এটা কিন্তু আমাদের অ্যাবজর্পশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া। তাহলে যেহেতু এখানে অ্যাবজর্পশন হয়, তাহলে ডিউডেনাম এবং জেজুনামে যদি কেউ থাকে তাহলে সে কি করবে? সে অ্যাবজর্পশনটাকে বাধা দিবে। তার মানে এখানে একটা মেল অ্যাবজর্পশনের একটা চান্স কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আমরা শিখলাম যে জিয়ারডিয়া কোথায় থাকলো? জিয়ারডিয়া থাকলো হচ্ছে ডিউডেনাম এবং হচ্ছে জেজুনামে, ডিউডেনাম এবং হচ্ছে জেজুনামে। তাহলে আপনি এটাকে সহজে জিয়ারডিয়াকে আপনি এই যে জিয়ারডিয়া, জিয়ারডিয়া, তাহলে এইখান থেকে আপনি খালি সহজে মনে রাখতে পারেন যে জিয়ারডিয়া মানে জি বা জে একই কথা, সো এটা হচ্ছে জেজুনামে থাকে, এন্ড ডি ফর ডিউডেনামে থাকে। ওকে। সো এটা
ডিউডেনাম থেকে জেজুনাম পর্যন্ত এই এলাকাতে থাকে। এরপরে আসেন যে এটা দেখতে কেমন, তাই না? একটা একটা জিনিস সম্পর্কে আপনি পড়াশোনা করবেন, সেটা জানা উচিত যেটা মরফোলজি কেমন। তো এখন বলা হচ্ছে যে এটা আপনি দুইটা ফরম্যাটে পাবেন, একটা হচ্ছে ট্রফোজয়েড ফর্ম, একটা হচ্ছে সিস্ট ফর্ম। তাহলে আমরা আগেই বলেছি যে প্যারাসাইট গুলোর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্যারাসাইট গুলো সাধারণত দুইটা ফর্মে পাওয়া যেতে পারে, ট্রফোজয়েড ফর্মে আমরা পাইতে পারি বা সিস্ট ফর্মে আমরা পেতে পারি। তাহলে ট্রফোজয়েড ফর্মটা কি আর সিস্ট ফর্মটা কি? সিস্ট ফর্মটা হচ্ছে একটা ইনএক্টিভ ফর্ম, যখন সে চুপচাপ করে বসে থাকে, তার মধ্যে প্রলিফারেশন হয় না, খারাপ একটা ওয়েদারকে সে কাটানোর জন্য অপেক্ষা করে। আর ট্রফোজয়েড ফর্ম হচ্ছে এরকম একটা ফর্ম যখন সে অ্যাক্টিভ থাকে, যখন সে রেপ্লিকেশন করে, ঠিক আছে? তাহলে এদের এই ট্রফোজয়েড ফর্মটা এবং হচ্ছে সিস্ট ফর্মটা সম্পর্কে আমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে পড়াশোনা করার আগে আমরা একটু ছবিটা একটু ভালো করে খুব মনোযোগ দিয়ে ছবিটা দেখি, ঠিক আছে? তাহলে এইখানে আপনি যে ছবিটা দেখছেন এটা হচ্ছে জিআরডি এর একটা পিকচার। তাহলে এই জিআরডিআর যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই জিআরডিআর দেখতে কিসের মতো, তাহলে কেউ হয়তো বা বলতে পারবে যে এটা লিফ শেপ, এটা হয়তো বা পাতার মতো। কেউ হয়তো বা বলবে যে ব্যাডমিন্টনের যে র্যাকেট আছে না, ব্যাডমিন্টনের র্যাকেটের মতো। সো এই কারণে অনেকে আসলে এক এক কথা বলছে। কেউ হয়তো বা এটাকে বলেছে যে লিফ শেপ, কেউ হয়তো বা বলেছে র্যাকেট শেপ। তার মানে এরকম বিভিন্ন নামে মানুষজন এটাকে অভিহিত করেছে। সো এটা নিয়ে আসলে কিন্তু কোনো কথা নাই, আপনি এটাকে যা খুশি বলতে পারেন। সেটা ফ্রন্ট ভিউতে আমরা দেখতে পাচ্ছি এটার উপরের অংশটা কি, উপরের অংশটা হচ্ছে ব্রড আর নিচের অংশটা হচ্ছে ন্যারো। সো এটা উপরের অংশটা হচ্ছে ব্রড, নিচের অংশটা হচ্ছে ন্যারো। এরপর আপনি যদি ভালো করে খেয়াল করেন যে এবার আমরা যদি গণি যে এর ভিতরে আসলে কি কি আছে। সো উপরের অংশটা, সরি এক সেকেন্ড একটু গ্যাপ দিবেন। সরি আমি একটু গ্যাপ নিয়েছিলাম। তাহলে আমরা যে কথা বলছিলাম, তাহলে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আমরা ফ্রন্ট ভিউতে দেখতে পাইলাম উপরের অংশটা হচ্ছে ব্রড, আপার এন্ড ইজ ব্রড, এবং বা এন্টেরিয়রলি এটা ব্রড এবং হচ্ছে পোস্টেরিয়রলি এটা পয়েন্টেড। এটা নিচের দিকে এটা আসলে এন্টেরিয়রলি এটা ব্রড এন্ড পোস্টেরিয়রলি পয়েন্টেড, অথবা আপার পার্ট ব্রড, লোয়ার পার্ট হচ্ছে পয়েন্টেড, এরকম আপনি বলতে পারেন। আচ্ছা, এরপরে আপনি যদি এখানে কিছু জিনিসপত্র দেখতে চান, এখানে দেখেন যে এই অংশ থেকে ফ্লাজেলা বের হয়ে গেছে। যেহেতু আমরা ফ্লাজেলেট পড়তেছি, তাহলে ডেফিনেটলি ফ্লাজেলা সংখ্যা টংখ্যা মুখস্থ করতে হবে। তাহলে আমরা দেখি কয়টা হলো, এক, দুই, তিন, চার। তাহলে এই ফ্লাজেলাটা কি পেয়ার্ড, এই পাশে চারটা এই পাশে চারটা, তার মানে টোটাল হচ্ছে কয় পেয়ার ফ্লাজেলা থাকে? 4 পেয়ার ফ্লাজেলা থাকে, ঠিক আছে? 4 পেয়ারের মধ্যে যে একদম অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে 2 পেয়ার, ঠিক আছে? এরপরে আহ এর পিছন থেকে হচ্ছে আরো এরকম 3 পেয়ার, এবং একদম লাস্ট এন্ড থেকে আমরা আরো কিছু ফ্লাজেলা পাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে ফ্লাজেলা ছাড়া কি থাকে দেখেন, এটা বড় বড় কি পাচ্ছি আমরা? নিউক্লিয়াস। তাহলে দুইটা দুইটা নিউক্লিয়াস থাকে। গুরুত্বপূর্ণ কথা, তাহলে দুইটা নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসে আমরা সেন্টারে আমরা যে সুন্দর কেরিওসোম দেখতে পাচ্ছি, দেখে একদম মনে হচ্ছে চাকায় আছে আমাদের দিকে, তাই না? চোখের মতো মনে হচ্ছে। এরপরে এই এই যে গোলটা, এটা কিন্তু আসলে নিউক্লিয়াস না, এটা হচ্ছে সাকিং ডিস্ক। যেমন আপনি যদি পাশের ছবিটা দেখেন, দেখবেন যে এটা হচ্ছে নিউক্লিয়াস, কোন মাছ মাছ মনে হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের নিচে সাকিং একটা ডিস্ক থাকে, এটা দিয়ে সে কোনো কিছুর সাথে অ্যাটাচ হতে পারে, ঠিক আছে? এই জায়গাটা দিয়ে সে মনে মনে হচ্ছে যেরকম মুখের মতো, অ্যাকচুয়ালি এটা মুখের মতো কাজ করে, এটা দিয়ে সে সাকিং ডিস্কের মাধ্যমে সে কিছুর সাথে অ্যাটাচ হতে পারে। তাহলে তার নিউক্লিয়াস কয়টা আছে? তার নিউক্লিয়াস আছে 1 2, মানে 1 পেয়ার নিউক্লিয়াস। এবং তার সাকিং ডিস্ক কয়টা আছে? তার সাকিং ডিস্ক হচ্ছে 1 পেয়ার, মানে দুইটা সাকিং ডিস্ক আছে। ফ্লাজেলা কয়টা আছে? ফ্লাজেলা হচ্ছে 8টা ফ্লাজেলা আছে, বা হচ্ছে 4 পেয়ার ফ্লাজেলা আছে। তো 8টা ফ্লাজেলা কোন জায়গা থেকে উঠবে? 8টা ফ্লাজেলা ডেফিনেটলি 8টা কি লাগবে? ওই তো অরিজিন পয়েন্ট লাগবে। তো ফ্লাজেলা গুলোর অরিজিন পয়েন্টকে যেন আমরা কি বলেছি? ব্লেফারোপ্লাস্ট বলেছি। তাহলে ডেফিনেটলি 8টা ব্লেফারোপ্লাস্ট থাকবে, যেখান থেকে তারা উঠতে পারবে, ঠিক আছে? এরপরে দেখেন এক জোড়া এক্সোস্টাইল থাকে। এই যে দেখেন এইখানে, দেখেন এই যে এই এই অংশটা থেকে, এই অংশটা থেকে এই যে একটা, যে এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা, মোট দুইটা, এই দুইটা এক্সোস্টাইল থেকে মূলত ফ্লাজেলা গুলো উঠেছে। তাহলে এখানে কি বলতে পারি আমরা? দুইটা এক্সোনিম বা এক্সোস্টাইল কয়টা থাকে? 1 পেয়ার, বা দুইটা এক্সোনিম বা এক্সোস্টাইল থাকে। এরপরে এই এক্সোনিম যেহেতু দুইটা থাকে, তাহলে আপনার প্যারা বেজাল বডি, আমরা বলেছি যে এক্সোনিমটাকে কভার করে রাখা হচ্ছে প্যারা বেজাল বডি, যেমন এটা এটা হচ্ছে আমাদের সেই প্যারা বেজাল বডি। তাহলে এই প্যারা বেজাল বডিও কয়টা থাকবে? দুইটা থাকবে। তাহলে আমরা পাইলাম কি কি কি? সাকিং ডিস্ক দুইটা, নিউক্লিয়াস দুইটা, ফ্লাজেলা
আটটা, প্যারাবেজাল বডি দুইটা, এক্সোনিম দুইটা। ওকে, হিসাব মিললো? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝে ফেললাম। তাহলে এই পাশ থেকে যদি দেখি, এই পাশ থেকে আপনি ফ্লাজেলা গুলো দেখতে পাচ্ছেন, এবং ফ্লাজেলা গুলোর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু একটা সাকিং ডিস্ক আছে। তাহলে এই জিনিসটা এখন আমরা একটু বর্ণনা থেকে পড়বো। তো এখন আপনি যখন বর্ণনা পড়বেন আপনার জন্য খুবই সহজ। তাহলে এখানে একটা কথা লিখেছে, দ্য ট্রোফোজয়েড হ্যাজ ফোলিং লিফ লাইক মোটিলিটি। তার মানে কি, একটা পাতা পড়ার সময় একটা পাতা যেরকম ভাবে নড়াচড়া করে, এই মোটিলিটিটা আপনি এর মধ্যে পাবেন। কেন মোটিলিটি আছে? বিকজ দে হ্যাভ ফ্লাজেলা। ওকে, এরপরে ল্যাং দরকার নাই, শেপ আপনি এখানে পিয়ার শেপ বলতে পারেন, টেনিস র্যাকেট শেপ বলতে পারেন, আপনার যা খুশি সেটা বলা যায়। এবং এন্টিরিয়র এন্ডটা আমরা বললাম রাউন্ডেড, পোস্টেরিয়র এন্ডটা হচ্ছে পয়েন্টেড, পোস্টেরিয়র এন্ডটা পয়েন্টেড বা ন্যারো। এবং ল্যাটারালি দেখলে একটা কার্ভ পোর্শন থাকে, যেটাকে আমরা বললাম হচ্ছে স্পুনের মতো বা একটা সাকিং ডিস্ক থাকে। ঠিক আছে, এটা একটা সাকিং ডিস্ক কিন্তু থাকে। ওকে, সো এই হচ্ছে কাহিনীটা। এখানে নিউক্লিয়াসটা ছিল, এখানে সাকিং ডিস্ক, আপনি এরকম করে দিয়ে দিতে পারেন। আমরা কিরকম দৈত্যের মতো লাগতেছে। আচ্ছা, যাই হোক, সো এটা হচ্ছে সাকিং ডিস্ক। এরপরে ইট ইজ কনভেক্স ডরসালি, তাই না? এটা ডরসালি দিকে হচ্ছে কনভেক্স থাকে, আর হচ্ছে ভেন্ট্রাল দিকে কনকেভ থাকে। সো আমরা জানি যে ডরসাল দিকটা কনভেক্স এবং ভেন্ট্রাল দিকটা হচ্ছে কনকেভ। এবং ট্রোফোজয়েড মোটামুটি বায়োলেটারালি সিমেট্রিক্যাল থাকে। এখানে নিউক্লিয়াস থাকে দুইটা, মিডিয়ান বডি বা প্যারাবেজাল বডি থাকে হচ্ছে দুইটা, বেজাল বডি বা ব্লেফারোপ্লাস্ট মানে যেখান থেকে অরিজিন হবে সেটা ডেফিনেটলি থাকবে হচ্ছে আটটা, এবং ফ্লাজেলাও থাকবে হচ্ছে আটটা। প্যারাবেজাল বডি এখানে যে ওয়ান পেয়ারের কথা বলা হয়েছে। এরপরে এক্সোনিমও কিন্তু বলা হয়েছে ওয়ান পেয়ার থাকে। তাহলে কিন্তু আমরা হিসাবটা মেলাতে পারলাম। সুতরাং আপনি এখন কিন্তু ট্রোফোজয়েড নিয়ে আপনার মনে আর কোনো দ্বিধা নাই। তাহলে ট্রোফোজয়েড এবার আমরা চিনতে পেরেছি, এবং ট্রোফোজয়েড চাইলে কিন্তু আমরা আঁকতেও পারবো, তাই না? এইরকম একটা জিনিস এঁকে ফেলবেন যে এন্টেরিয়রটা ওপেন, পোস্টেরিয়রটা পয়েন্টেড। এরপর কি দিবেন? দুইটা নিউক্লিয়াস দিবেন, এরপর গোল গোল দুইটা সাকিং ডিস্ক দিবেন, এরপর এখান থেকে দুইটা এক্সোনিম দিবেন, এরপর এগুলা থেকে আপনি একটা দুইটা আঁকলাম, তিনটা আঁকলাম, এই চারটা আঁকলাম, তাহলে চারটা ফ্লাজেলা দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো এই তো মোটামুটি কিন্তু হয়ে গেল। তাহলে স্ট্রাকচার কিন্তু আপনারা খুব ইজিলি শিখে ফেলেছেন। এবার আসেন আমরা একটু সিস্ট নিয়ে কথা বলি। তাহলে সিস্টটা একটু দেখে আসি, চলেন সিস্টটা কিরকম। তাহলে সিস্ট কি? সিস্ট হচ্ছে গোল, তাহলে সিস্ট হচ্ছে ওভাম। সিস্টের একটা ওভাল আকৃতির একটা সিস্ট, সিস্টের ওয়ালটা হচ্ছে ঠিক, সিস্টের ভিতরে আপনি ওয়ান পেয়ার এক্সোনিম পাচ্ছেন। তবে নিউক্লিয়াস কয়টা পাচ্ছেন? নিউক্লিয়াস কিন্তু এখানে চারটা নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে সিস্টে নিউক্লিয়াস চারটা। এরপরে প্যারাবেজাল বডি দুইটা। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু এজ ইউজুয়াল আগের হিসাবের মতো আমরা পাচ্ছি। তাহলে আপনারা পারবেন না ইনশাল্লাহ ছবিটা আঁকতে? তাহলে ছবিটা আঁকা খুবই সহজ। একটা গোল দিবেন, এরপরে ভিতরে আরেকটা গোল দিবেন, দুইটা ওভাম আঁকবেন, এরপরে মাঝখান দিয়ে দুইটা দাগ দিবেন। এই দুইটা দাগ দেওয়ার পরে এটা এরকম করে এখানে মাঝখানে দুইটা দিয়ে দিবেন। এরপর এখানে 1 2 3 4 দিয়ে ডট 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 দিয়ে দিবেন, শেষ। ওকে, সো আমাদের সিস্ট আঁকাটা খুবই ইজি একটা ব্যাপার। তাহলে সিস্টের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি আমরা একটু খেয়াল করি যে সিস্টের ক্ষেত্রে কি কি পয়েন্ট আছে। তো সিস্টের ক্ষেত্রে এটা একটা ওভাল শেপ সিস্ট, নিউক্লিয়াস কয়টা? চারটা। এবং হচ্ছে কি থাকে? রেমনেন্ট অফ দ্য এক্সোনিম থাকে, বেজাল বডি থাকে, প্যারাবেজাল বডি থাকে আমরা বললাম। এবং খুবই গুরুত্বপূর্ণ, সিস্ট ইট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম এজ ওয়েল এজ দ্য ডায়াগনস্টিক ফর্ম অফ দ্য প্যারাসাইট। তার মানে এই প্যারাসাইটকে আপনি আইডেন্টিফাই করার জন্য আপনাকে কি দেখতে হবে? সিস্ট দেখতে হবে। নাম্বার টু, এই প্যারাসাইটের কোন জিনিসটা আমাদেরকে ইনফেকশন করে থাকে, কোন জিনিসটা আমাদের শরীরে ঢুকে ইনফেকশন করবে? অ্যান্সার হচ্ছে সিস্ট, তাই না? এটা মনে রাখতে হবে, কারণ সিস্টে আমাদের শরীরে ঢুকে মোটামুটি ইনফেকশন করে। আপনি দেখলেন যে আমরা যে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা পড়েছি, অ্যান্টামিবা হিস্টোলাইটিকাও কিন্তু কে আমাদের ইনফেকশন করেছে? সিস্ট কিন্তু আমাদের ইনফেকশন করেছে। কেন এই সিস্ট গুলো সাধারণত ইনফেকশন করে? কারণ সিস্ট গুলো তো প্রকৃতিতে মরে না। সিস্ট গুলো আপনার এসিডের মাধ্যমে মারা যাবে না, যার কারণে যে জিনিসটা হবে, সিস্টটাই মূলত আমাদের ইনফেকশনটা করে থাকে। ওকে, সো এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আসেন আমরা একটু লাইফ সাইকেল নিয়ে কথা বলি। লাইফ সাইকেলে আপনি এখানে কি পাচ্ছেন? লাইফ সাইকেলে দেখেন বলা হচ্ছে যে জিয়ারডিয়া মোটামুটি একটা হোস্টের আন্ডারে তার লাইফ সাইকেল কমপ্লিট করে। তাহলে সে এই হোস্ট হচ্ছে মানুষ। দুই নম্বর ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ম্যাচিওর সিস্ট। মানুষ এটা কিভাবে পাচ্ছে? তাহলে সিস্টটা তাহলে ডেফিনেটলি একজন ডেফিকেশন করছে, যেহেতু ইন্টেস্টাইনে থাকে। তাহলে ইন্টেস্টাইনে কোনো জিনিস থাকা মানে কি? সেটা ডেফিকেশন করবে। ডেফিকেশন করলে এটা ফুডকে খারাপ করে দিবে, ফুড কন্টামিনেশন হবে, সেটা আবার মানুষ ওরাল রুটে ইনজেকশন করবে। তার মানে ইনজেকশন অফ দ্য ফুড এন্ড ওয়াটার কন্টামিনেটেড উইথ ম্যাচিওর সিস্ট। অথবা এই যে যারা পায়ু যোদ্ধা আছে, যারা এই পায়ু যোদ্ধাদের এরকম হতে পারে, হোমোসেক্সুয়াল। এদের কথা কি বলবো, মানে মানুষজন এত খারাপ হইতে পারে দিন দিন, আল্লাহ আল্লাহ রক্ষা করুক আমাদেরকে। সো এই হোমোসেক্সুয়ালদের এটা হতে পারে, হোক এদের এই জিআরডিএ দিয়ে মানে মারা যাবে এগুলো সব। আচ্ছা, যাই হোক, সো যেখানে ছিলাম, তাহলে লাইফ লাইফ সাইকেল আমরা আসতেছি। তাহলে লাইফ সাইকেলের ক্ষেত্রে তাহলে দেখেন মানুষ কি করলো? প্রথমে এই সিসটাকে সে ইনজেকশন করলো। ইনজেকশন করার পরে সিসটা কিচ্ছু হলো না স্টমাকে, সে গিয়ে ডিউডেনামকে এক্সিস্ট করলো। ডিউডেনামে যখন এক্সিস্ট করলো, এই সিসটাকে সুন্দরী রূপবতী একটা ট্রোফোজয়েড বের হলো। ট্রোফোজয়েড বের হওয়ার পরে সে বলে যে আয় হায়, আমার তো একা ভালো লাগে না, একা ভালো লাগে না, কি করবে? তাহলে ট্রোফোজয়েড নিজেদেরকে বাইনারি ফিউশনের মাধ্যমে, হ্যাঁ, তাহলে তার দেহকে সে দুই ভাগ করে ফেললো। দুই ভাগ করে দিয়ে সে নিজেকে একজন থেকে দুইজন বানায় ফেললো। সে আবার তার দেহকে দুই ভাগ করে ফেললো, একজন থেকে দুইজন হয়ে গেল। তাহলে কি ভয়ঙ্কর যোদ্ধা এরা! তারপরে ট্রোফোজয়েড বাইনারি ফিউশনের মাধ্যমে ডাবল ডাবল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এইবার তারা তাদের সেই সাকিং ডিস্ক, মহান বিখ্যাত সেই সাকিং ডিস্ক দিয়ে, হ্যাঁ, তাদের এই যে কনকেভ যে সাকিং ডিস্ক, এটা দিয়ে সেইবার
ঠিক মতো করে কামড় দিল। কোথায় কামড় দিল? ডিউডেনাল মিউকাসে কামড় দিল। ডিউডেনাল মিউকাসে কামড় দেওয়ার পরে ডিউডেনাল মিউকাসে কামড় দেওয়ার পরে ট্রফোজয়েডস রিলিজ টু দ্য লুমেন, মানে এখানে কামড় দিয়ে আটকে রাখলো, আটকে রেখে সেখানে আমাদের মেল অ্যাবজর্পশন করলো এই সেই। এরপরে যখন তারা কামড় টামড় দেওয়া তাদের কাজ শেষ, এরপর তারা আবার লুমেনে ফিরে আসলো, ডিউডেনাম বা জেজোনামের লুমেনে। সেখান থেকে তারা লার্জ ইন্টেস্টাইনে গেল, গিয়ে বুঝলো যে হাই হাই আমরা তো লার্জ ইন্টেস্টাইনে চলে আসছি, আর তো উপরে যাওয়ার সুযোগ নাই, স্মল ইন্টেস্টাইন থেকে তো এবার চলে আসছি ওয়ান ওয়ে রোড। এবার কি করবো? এবার নিজেদেরকে আমরা সিস্ট বানায় ফেলি যেন অন্য মানুষকে ইনফেকশন করতে পারি। তখন তারা এনসিস্টেশন হয়ে যায়, সিস্ট হয়ে যায়, সেই সিস্ট আবার ফিসিসের মাধ্যমে পাস হয়। আর এই যে এক ব্যাককল মানুষ যে হচ্ছে উল্টাপাল্টা জায়গায় পায়খানা করছে, সেই কারণে এই সিস্ট আবার কি করে, কোনো না কোনো ভাবে মানুষই আবার এটাকে খেয়ে ফেলে। তাহলে এইভাবে ঘটনাটা ঘটে। তাহলে ডেভেলপমেন্ট ইন মেন আমরা যদি খেয়াল করি, ডেভেলপমেন্ট ইন মেন এখানে তাহলে প্রথমত হচ্ছে এক্সিস্টেশন। এক্সিস্টেশনে দেখেন, এক্সিস্টেশনে কি হবে, যখন একটা মানুষের, আমরা জানলাম যে সিস্টের মধ্যে নিউক্লিয়াস কয়টা ছিল বলেন তো দেখি, সিস্ট কয়টা ছিল নিউক্লিয়াস? 1 2 3 4, তাই না? সিস্টেমের মধ্যে 4টা নিউক্লিয়াস ছিল। তাহলে দুইটা নিউক্লিয়াস থেকে যদি একটা হয়, তাহলে 4টা নিউক্লিয়াস থেকে কয়টা ট্রোফোজয়েড হবে? দুইটা। তাহলে এখানে একটা সিস্ট থেকে ডিউডেনামে এসে মোটামুটি 2টা ট্রোফোজেট রিলিজ হয় মোটামুটি খাওয়ার আধা ঘন্টা পরে। এখানে আপনি একটা পয়েন্ট মনে রাখতে পারেন যে এখানে ইনকিউবেশন পিরিয়ড কত। ইনকিউবেশন পিরিয়ড আসলে এইসবের ক্ষেত্রে ভেরিয়েবল, বলা যায় প্রায় 2 সপ্তাহ পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড হতে পারে। তাহলে ইনকিউবেশন পিরিয়ড এখানে আমরা বলবো যেটা ভেরিয়েবল, ভেরিয়েবল এন্ড আপ টু 2 উইকস, ঠিক আছে। ওকে, এবার আসেন যে এক্সিস্টেশন কি হলো। একটা সিস থেকে 2টা ট্রোফোজেট বের হলো, ট্রোফোজেট বের হওয়ার পরে এরা বলছে ভাই এক দুইজনে হবে না, তাহলে এরা মাল্টিপ্লিকেশন করা শুরু করলো। কিভাবে মাল্টিপ্লিকেশন করে? বাইনারি ফিউশন দিয়ে। কোথায় করে? ডিউডেনামে। এরপরে মাল্টিপ্লিকেশন করে সংখ্যা বাড়াইছে, এবার তারা কি করবে? এবার তারা যুদ্ধে ঝাঁপায় পড়বে, মানে তারা অ্যাডহেশন হয়ে যাবে। কোথায় অ্যাডহেশন হবে? আমাদের ডিউডেনাল মিউকোসা যে নামে, তারা এখানে অ্যাডহেশন হবে। এবং এই অ্যাডহেশন হওয়ার ক্ষেত্রে তাদের এই যে সামনে যে ডিস্কটা আছে এটা খুব কাজ করে, এবং এই ডিস্কটা যেন লেগে থাকতে পারে এই জন্য তাদের কিন্তু মাইক্রোটিবিউল, মিডিয়ান বডি, কন্ট্রাক্টাইল বডি অনেক কিছু কিন্তু কাজ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তাদের এই ডিস্কের মাথায় লেকটিন থাকে। হ্যাঁ, এই লেকটিনটা এটাকে আরো বেশি অ্যাডহেশন করতে সাহায্য করে, ঠিক আছে। কারণ আমাদের ইন্টেস্টাইনে ইন্টেস্টাইনে এই লেকটিনের জন্য কিছু রিসেপ্টর পাওয়া যায়। লেকটিনের জন্য যে রিসেপ্টর গুলো আছে সেইখানে গিয়ে তারা বাইন্ড করে। হ্যাঁ, সুগার, মূলত সুগার মলিকুলের জন্য যেই রিসেপ্টর গুলো আছে সেই রিসেপ্টর গুলাকে লেকটিন ইউজ করে সে সেখানে বাইন্ড করে বসে থাকে, ঠিক আছে। এরপরে সে কতক্ষণ আর বাইন্ড করতে পারবে? আপনি যে একটু পর খাওয়া দাওয়া করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, খাওয়া দাওয়ার মাঝখানে মাঝখানে অনেক সময় ট্রোফোজয়েড গুলা স্টুলের সাথে এক্সক্রিট হয়ে যেতে পারে। তবে এটা কি সবসময় এক্সক্রিট হবে? না। এটা হঠাৎ করে একটা দুইটা ট্রোফোজয়েড ছুটে ছুটে ফেলবে, যখন ছুটে গেছে তখন তারা ডায়রিয়া স্টুলের সাথে আপনি পেতে পারেন। তার মানে এই ট্রোফোজয়েডটা কিন্তু সব সময় রিলিজ হবে না। এই ট্রফোজয়েডটা সবসময় রিলিজ হবে না। এটা কখন রিলিজ হবে? এটা রিলিজটা হবে ইন্টারমিটেন্ট। দ্যাটস ওয়াই আপনি কি এই মানুষের একটা স্টুল স্যাম্পল নিয়ে হ্যাপি হবেন? অ্যান্সার হচ্ছে না। কয়টা স্টুল স্যাম্পল নিতে হবে কমপক্ষে? এই কারণে এইসব পেশেন্টদের 3টে স্টুল স্যাম্পল নিতে হয়। 3টে স্টুল স্যাম্পল নিলে আপনি মোটামুটি বুঝতে পারবেন। ওকে, এরপরের ধাপ হচ্ছে এনসিস্টেশন। যখন ট্রফোজয়েড আসলে লার্জ ইন্টেস্টাইনে চলে যায় তখন তার এনসিস্টেশন হয়, এবং এনসিস্টেশন হওয়ার ক্ষেত্রে কারা কারা সাহায্য করে? একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাইল সল্ট। এই যে বাইলের যে অতিরিক্ত তিক্ততা তার পছন্দ হয় না, তখন সে এনসিস্টেশন করে ফেলে। পাশাপাশি অ্যালকালাইন পিএইচ এবং হচ্ছে কোলেস্টেরল না থাকা, এই জিনিসগুলা তার এনসিস্টেশনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে কি হয়? এনসিস্টেশন স্পেসিফিক ভেসিকল, এগুলো দরকার নেই, মানে এটা তাকে এনসিস্টেশন করতে সাহায্য করে। একটা স্পেসিফিক একটা ভেসিকল, মানে সে তার শরীরের বাইরে একটা ভেসিকল দিয়ে তাকে একদম পুরা আবৃত করে ফেলে, ঠিক আছে। একটা স্পেসিফিক ভেসিকল তার সাইটোপ্লাজমে অ্যাপিয়ার করে, এবং সেটা কি করে? ইট হেল্পস ইন প্রসেসিং এন্ড ট্রান্সপোর্টেশন অফ দ্য সিস্ট ওয়াল প্রোটিন এন্টিজেন্স এক্সটেরিয়র টু দ্য প্লাজমা মেমব্রেন। মানে ওই তো তারা বাইরে সিস্ট ওয়ালের প্রোটিন গুলাকে বের করে দেয়, এন্টিজেন গুলাকে বের করে দেয়, সেখান থেকে তারা সিস্ট ওয়ালটা তৈরি করে ফ্লাজেলাটাকে তারা। আচ্ছা, এক সেকেন্ড। সো যে কথা আমরা বলছিলাম, তাহলে ওকে, সো এনসিস্টেশন, তাহলে এনসিস্টেশনের ক্ষেত্রে আমরা কি বললাম? এনসিস্টেশনের প্রক্রিয়া শুরুতে একটা সিস্ট ওয়াল এটা তারা তৈরি করলো, এবং তৈরি করার পরে এরপরে তাদের যে বাইরে থাকা যেই বড় বড় 8টা ফ্লাজেলা, সেই 8 ফ্লাজেলাকে তারা ভিতরের দিকে নিয়ে চলে আসে। তাহলে এনসিস্টেশন বিগিনস উইথ রিট্রাকশন অফ দ্য ফ্লাজেলা, এবং আস্তে আস্তে তারা এই ফ্লাজেলাটাকে তারা ভিতরে রিট্রাকশন করার পরে এটাকে কন্ডেনসেশন করে এবং আলটিমেটলি সিস্ট ওয়াল তারা তৈরি করে। তাহলে এই সিস্ট কিভাবে তৈরি হয় না হয় এই প্রসিডিওর ভাই আমাদের দরকার নাই, আমরা মোটামুটি জানলেই হয়েছে যে কিভাবে হয়। মানে একটু বুঝাইতে পারলেই আমরা দেখবেন যে 2 4 লাইন ইংলিশে লিখে চলে আসতে পারবো, তাই না? আচ্ছা, মেইন কথা হচ্ছে আপনি যদি পারেন পরীক্ষাতে এরকম একটা ছবি, এই ছবিটা পারলে আঁকবেন, কারণ এটা মোটামুটি ফিগার দিলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা কিন্তু ইজি টু আন্ডারস্ট্যান্ড।
ওকে ভাইয়া, এবার আসেন নিচের কথায়। প্যাথোজেনেসিটি। প্যাথোজেনেসিটির ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সে যে ইনফেকশন করবে একটা সিস্ট গেলেই কি হবে, বলছে না, প্রায় 10 থেকে 25টা, তাহলে কিন্তু খুবই কম আসলে, তাই না? মাত্র 10 থেকে 25টা সিস্ট ঢুকলে আপনাকে খবর করে ফেলতে পারবে। কারা বেশি এফেক্টেড হয়? বাচ্চারা বেশি এফেক্টেড হয়। এছাড়া যারা এলডারলি পেশেন্ট, যারা একটু মানে দুর্বল আর কি, তাদের ক্ষেত্রে এটা হতে পারে, এলডারলি ডেবিলিটেটেড পেশেন্টদের ক্ষেত্রে এটা হতে পারে, হ্যাঁ। আবার যদি এরকম থাকে যে পেশেন্ট উইথ সিস্টিক ফাইব্রোসিস যাদের থাকে, এদেরও কিন্তু একই অবস্থা, তারাও কিন্তু একটু তাদের ইমিউন সিস্টেমও একটু দুর্বল থাকে, পুর হাইজিন যদি নিয়ে থাকে, ইমিউনো ডেফিসিয়েন্সি মানে ধরেন স্টেরয়েড খাচ্ছে অনেকদিন ধরে, তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। অথবা এখানে একটা কন্ডিশন আছে, কমন ভেরিয়েবল হাইপোগামা গ্লোবুলিনেমিয়া, মানে আমাদের টি সেল বি সেল এগুলো কাজ করতেছে না, তার গামা গ্লোবুলিন সে তৈরি করতে পারছে না, তখনও কিন্তু সে আসতে পারে। ঠিক আছে, তো এই কথাগুলো ভাই আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে 10 থেকে 25টা সৃষ্টি অকাম ঘটায়। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমাদের বাচ্চারা এবং হচ্ছে যারা ইমিউনো ডেফিসিয়েন্সি বা যারা এলডারলি, এরা হচ্ছে আক্রান্ত হবে বেশি। এবং এইখানে আসলে তারা ইনফেকশনটা কিভাবে করে, আমরা অনেকগুলো মেকানিজম দেখলাম। একটা খুবই গুরুত্বপূর্ণ মেকানিজম হচ্ছে ট্রোফোজোয়েটটা মূলত ডিউডেনাল মিউকোসাতে লেগে থাকে। তো যখন আপনার ডিউডেনাল মিউকোসা, আমরা জানি যে আমাদের মিউকোসা গুলাতে এরকম সুন্দর ব্রাশ বর্ডার থাকে, তো এই ব্রাশ বর্ডারে যখন এই দুষ্টুগুলো কোথায় গেল, সরি, একটু পেজটা হারিয়ে ফেলেছি, দাঁড়ান একটা সেকেন্ড একটু অপেক্ষা করেন। ওকে, তো আমরা এখানে ছিলাম, একটু। তো এখানে দেখেন যে সেভারাল প্যাথোজেনিক মেকানিজমে যদি আমরা খেয়াল করি, তাহলে মূল কাহিনী হচ্ছে ভাই এই সব জায়গাতে এসে ট্রোফোজোটটা বসে থাকতেছে। ঠিক আছে, তাহলে এইসব জায়গায় এসে যখন এই যে ট্রোফোজোটটা বসতেছে, এইসব জায়গায় এসে যখন এই ট্রোফোজোট গুলো বসতেছে, তখন আপনার এই জায়গা দিয়ে যে আপনি যে খাবার অ্যাবজর্পশন করবেন সেই সুযোগটা কি আছে? আপনার কিন্তু কোনো খাবার অ্যাবজর্পশন হতে পারছে না। তাহলে এটাই আমি বললাম যে আলটিমেটলি, তো খাবার অ্যাবজর্পশন হতে না পারার কারণে মূলত ম্যাল অ্যাবজর্পশনটা হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে মেল অ্যাবজর্পশনে দেখেন, এখানে মেল অ্যাবজর্পশনে মূলত যে জিনিসটা বেশি মেল অ্যাবজর্পশন হয় সেটা হচ্ছে ফ্যাট। ঠিক আছে, কারণ আমরা জানি যে আমাদের কিছু পরিমাণ কার্বোহাইড্রেট কিন্তু আমাদের ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, মানে আমাদের স্টমাকে অ্যাবজর্পশন হয়। কিছু পরিমাণ প্রোটিন আমাদের স্টমাকে অ্যাবজর্পশন হয়, বাট কিন্তু ফ্যাটটা কিন্তু আসলে আপনার বাইল ছাড়া কিন্তু এটা অ্যাবজর্পশন হবে না। তাহলে ফ্যাট কিন্তু মূলত এই ডিউডেনাম জেজুনামে অ্যাবজর্পশন হয়। এখন এই রকম যখন ঘটনা ঘটে, তখন ব্রাশ বর্ডার গুলো যখন কাজ করতে পারে না, তখন আমাদের আসলে খাবার অ্যাবজর্পশন হয় না। তাহলে অতিরিক্ত খাবার, অতিরিক্ত ফ্লুইড বাইরে চলে আসে, এটাই হচ্ছে ডায়রিয়া নিয়ে সে আমাদের কাছে প্রেজেন্ট করে। এবং এইখানে ডায়রিয়াটার মধ্যে বেশিরভাগই ফ্যাট, পেশেন্ট বলবে যে আমাদের পায়খানাটা কি করে, স্টিয়াটুরিয়া হয়। তো স্টিয়াটুরিয়া মানে কি? স্টিয়াটুরিয়া মানে হচ্ছে, এটা হচ্ছে ফাউল স্মেলিং, এটা খুব ফাউল স্মেলিং হয়, ফাউল স্মেলিং ডায়রিয়া। এরপরে ফাউল স্মেলিং ডায়রিয়ার পাশাপাশি এটা হচ্ছে ডিফিকাল্ট টু ফ্লাশ, হাই কমন হয়, সেটা হবে ডিফিকাল্ট টু ফ্লাশ। কারণ কি? কারণ যেহেতু আমরা জানি যে চর্বি এটা একটু পাতলা জিনিস, তাহলে এটা পানিতে ভাসবে, তাহলে এটা ফ্লাশ করা যাবে না। এরপরে স্টিকি টু দ্য প্যান, যদি ল কমন হয় তাহলে এটা প্যানের মধ্যে লেগে থাকবে, এটাও একটা বড় ব্যাপার। ওকে, সো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে তার ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে। পাশাপাশি এখানে তার ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড, এগুলো ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে। এগুলো ম্যাল অ্যাবজর্পশন হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এরপরে বি 12, ফলিক অ্যাসিড কেন ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে? কারণ এই যে ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন করতে পারছে না শুরুর দিকে, কারণ ভিটামিন বি 12 কিন্তু আপ টু মানে মূলত সে টার্মিনাল আইলিয়াম পর্যন্ত অ্যাবজর্পশন হয়, বাট যখন এরকম ঘটনা ঘটতেছে তখন তাদের অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে, প্রোটিনও আলটিমেটলি অ্যাবজর্পশন কম হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। পাশাপাশি বিভিন্ন রকম ডাইস্যাকারাইড, হ্যাঁ, মানে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হচ্ছে না, যার কারণে ল্যাকটোজ ইনটলারেন্সের মতো ঘটনা ঘটবে। তাহলে আপনার ফ্যাট অ্যাবজর্পশনের সমস্যা হচ্ছে, ডাইস্যাকারাইড মানে প্রোটিন অ্যাবজর্পশনের সমস্যা হচ্ছে, মেল অ্যাবজর্পশনে মেল অ্যাবজর্পশন অফ দ্য ভিটামিনস হচ্ছে বি 12, ফলিক অ্যাসিড, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি হচ্ছে। আর ফ্যাট মেল অ্যাবজর্পশনের কারণে কিন্তু ফ্যাট সলিউবল যেসব ভিটামিন আছে, ফ্যাট সলিউবল ভিটামিন কারা কারা আমরা একটু বলি। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো কিন্তু অ্যাবজর্পশন কমে যাবে। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু কি আছে, ADE, K। তাহলে এগুলা কিন্তু আপনার অ্যাবজর্পশন হবে না। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। এবারে আপনি যদি আসেন যে এন্টিজেনিক ভেরিয়েশন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে জিয়ারডিয়া undergoes frequent antigenic variation to a cysteine-rich protein, ঠিক আছে, on its surface called variant surface protein। মানে জিয়ারডিয়াকে আপনি সহজে ধরতে পারবেন না, সে তার সারফেসে যে প্রোটিনটা থাকে, এই প্রোটিনটাকে সে একটু পর পর চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, তার এন্টিজেনিক ভেরিয়েশন করে। এন্টিজেনিক ভেরিয়েশন করার কারণে এটাকে এই জিনিসটাকে আমরা বলি ভেরিয়েন্ট সারফেস প্রোটিন। হ্যাঁ, তার মানে তার সারফেসে থাকা
অ্যান্টিজেন গুলাকে সে একটু পর পর চেঞ্জ করতে সক্ষম, অ্যান্টিজেনিক ভেরিয়েশন দেখাইতে সে সক্ষম। ওকে, সো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এবার আমরা যদি মোটামুটি পড়াশোনা করে ফেলেছি, এবার যদি ক্লিনিক্যাল ফিচার চিন্তা করি, তাহলে জিআরডিএসিস এর পেশেন্ট আপনার কাছে কি কি কমপ্লেইন করবে? সে হতে পারে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, মানে সে ইনফেকশন আছে বাট মানে অর্গানিজমটা এত বেশি ইনফেকশন করতে পারে নাই, কারণ আপনি হয়তো বা ইয়াং অ্যাডাল্ট, আপনার হয়তো বা ইমিউন সিস্টেম ভালো, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশনটা এত বেশি ছড়াবে না, আপনি হয়তো অ্যাসিম্পটোমেটিক থাকবেন কিন্তু স্টিল আপনি কিন্তু সিস্ট পাস করবেন। হ্যাঁ, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। 2 নম্বরে, যারা বাচ্চা বা বুড়ো মানুষ বা যারা ইমিউনো ডেফিসিয়েন্সিতে আছে তাদের কিন্তু হবে একিউট জিআরডিএসিস, 1 থেকে 3 সপ্তাহ ধরে এরকম সমস্যা হবে। এবং সিমটম গুলো কি কি হবে? সিমটম গুলো হবে তার ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, ব্লোটিং, হ্যাঁ, ফ্ল্যাটাস, ভমিটিং, মানে মূলত ম্যাল অ্যাবজর্পশনের সিমটম গুলো পাচ্ছে। এবং ডায়রিয়াটা ফাউল স্মেলিং হবে এবং কোনো ব্লাড কিন্তু থাকবে না, কারণ এখানে কিন্তু কোনো ইনভেশন হচ্ছে না। সে কিন্তু জাস্ট আপনার ব্রাশ বর্ডারে এসে বসে আছে, সে কিন্তু ব্রাশ বর্ডারের ভিতরে ঢুকে নাই। তাহলে যদি ভিতরে না ঢুকে, ইনভেশন না হয়, তাহলে কিন্তু ব্লাড আসবে না। যেমন অ্যান্টামি এবার আমরা কি দেখেছি, এটা ভিতরে ঢুকে গেছিল, যখন ভিতরে ঢুকে যাবে ইনভেশন হবে তখন ব্লাড আসবে, ইনভেশন না হলে ব্লাড আসবে না। আচ্ছা, একিউট স্টেজটা মোটামুটি এক সপ্তাহের মতো থাকে, তারপর ভালো হয়ে যায়। আর কারো কারো ক্ষেত্রে এটা ক্রনিক জিআরডিএসিস এর রূপ নিতে পারে, ঠিক আছে? ওকে, সো ক্রনিক জিআরডিএসিস এর রূপ তখন কি হবে? তার কিছুদিন পর পর তার শরীরটা খারাপ হবে। হ্যাঁ, তাহলে তার কি হবে? সে বলবে যে রিকারেন্ট ফাউল স্মেলিং ডায়রিয়া, মানে কয়দিন পর পরই ভাই আমার ডায়রিয়া হচ্ছে, প্রচন্ড দুর্গন্ধ পায়খানার সাথে, হুম, ফ্ল্যাটাসের মধ্যে, এবং এই যে দেখেন পচা ডিমের মতো গন্ধ, এরকম কথা বলবে। এবং তার ওয়েট লস হবে, কারণ কারণ তার তো মেল অ্যাবজর্পশন হচ্ছে, এই কারণে ওয়েট লস হবে, গ্রোথ ট্রেডেশন, এই সমস্যাগুলা হতে পারে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আসেন যে আপনি তো মোটামুটি সাইন সিমটম বুঝে গেছেন, ক্লিনিক্যাল ফিচার বুঝে গেছেন। এবারে আপনাকে আপনি মোটামুটি চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, আমার কাছে যে রোগীটা আসছে তার মনে হয় জিআরডিয়া হয়েছে। তাহলে তার যদি জিআরডিয়া হয়, এবার আমাদের কি কি করতে হবে? তাহলে জিআরডিয়াকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারবো? তাহলে জিআরডিয়া ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা কয়েকটা টেস্ট করতে পারি। প্রথম কথা হচ্ছে স্টুল এক্সামিনেশন, সবচেয়ে সহজ কথা, যে যেহেতু এটা স্টুলের সাথে পাস করছে, তাহলে আপনি যদি স্টুল এক্সামিনেশন করেন, স্টুল এক্সামিনেশন আপনি সিস্ট পেতে পারেন, আপনি ট্রোফোজয়েড পেতে পারেন, ঠিক আছে? স্টুল এক্সামিনেশন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে আপনি মনে রাখতে পারেন হচ্ছে কি, অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন, তাহলে অ্যান্টিবডি ডিটেকশন, অ্যান্টিজেন ডিটেকশন, এগুলো মনে রাখতে পারেন। এরপরে মনে রাখতে পারেন হচ্ছে স্ট্রিং টেস্ট, ঠিক আছে? স্ট্রিং টেস্ট, তাহলে এই অ্যান্টিডো টেস্টের অপর নাম হচ্ছে স্ট্রিং টেস্ট। ওকে, সো এটাকে বলা হয় অ্যান্টিডো টেস্ট বা স্ট্রিং টেস্ট, এটা 2 নম্বরে বলবেন। এরপর অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন, বা মলিকুলার ডায়াগনোসিস, এক কথায় বলে দিলে এগুলো বলতে পারি। হ্যাঁ, তাহলে অ্যান্টিজেন, অ্যান্টিবডি ডিটেকশন এবং হচ্ছে মলিকুলার মেথড। তাহলে এই 4-5টা পয়েন্ট বলবেন। তাহলে স্টুল এক্সামিনেশন আপনি কি পাবেন? বলছে যে স্টুল এক্সামিনেশন আপনি, আমরা একটু আগে আলোচনা করেছিলাম আমাদের প্রথম ক্লাসে, যে স্টুল এক্সামিনেশন আমরা 2 টাইপের করে থাকি। একটা হচ্ছে আয়োডিন প্রিপারেশন, আর একটা হচ্ছে স্যালাইন প্রিপারেশন। স্যালাইন প্রিপারেশনটা কেন করি? মোটিলিটি বোঝার জন্য, কোনো কিছু কি নড়াচড়া করতেছি কিনা। আর আয়োডিন প্রিপারেশন কেন করি? বিকজ আয়োডিন প্রিপারেশনে সিস্ট ভালো পাওয়া যায়। ওকে, মনে পড়ে কিনা আপনি একটু খেয়াল করেন। তাহলে এখানে তারা বলছে যে জিআরডিআর সিস্ট আপনি আয়োডিন প্রিপারেশনও পেতে পারেন, স্যালাইন প্রিপারেশনও পেতে পারেন, তবে আপনি এটা দিয়ে একটিভ ডিজিজ নাকি ক্যারিয়ার এটা বুঝতে পারবেন। এরপরে আপনি আরেকটা খুব সুন্দর জিনিস দেখেন, যে ডেমনস্ট্রেশন অফ দ্য ট্রফোজয়েড উইথ ফলিং লিফ লাইক মোটিলিটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি দেখবেন যে ট্রফোজয়েডটার একটা মোটিলিটি পাওয়া যায়, যেটাকে আমরা বলি ফলিং লিফ লাইক মোটিলিটি। তাহলে এই ফলিং লিফ লাইক মোটিলিটিটা কেমন, এটা একটু দেখে ফেলেন তারপরে, তাহলে আপনার আজীবন মনে থাকবে। তাহলে আমরা একটু দেখাই দাঁড়ান আপনাদেরকে। ওকে, সো আমরা এখন মাইক্রোস্কোপের নিচে দেখতে পাচ্ছি যে জিআরডিয়া আমরা এখন দেখবো, এবং দেখবেন যে জিআরডিয়ার মুভমেন্টটা কেমন হয়। ভালো করে খেয়াল করেন।
Proton Mobile. ওকে, তো আমরা মোটামুটি দেখলাম যে ফলিং লিফ লাইক মোটিলিটিটা কিরকম, তাই না? যে এটা পাতার মতো ঘুরে 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 এরকম করে পড়তে থাকে। আপনাদেরকে দেখি ভিডিওটা দিব, বা আপনারা চাইলে একটু ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। দেখলে ইনশাল্লাহ আজীবন মনে থাকবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যদি আমরা স্যালাইন প্রিপারেশনটা নেই, আমরা একটা ফলিং লিফ লাইক মোটিলিটি পাচ্ছি। এবং এটা কখন পাওয়া যাবে? ডেফিনেটলি অ্যাক্টিভ স্টেজে, কারণ অ্যাক্টিভ স্টেজ ছাড়া তো আপনি ট্রফোজয়েড পাবেন না। তাহলে এটা যদি আপনি পান, তাহলে আপনি বুঝবেন যে এই মানুষটা অ্যাক্টিভ স্টেজে আছে। ওকে, আচ্ছা। 2 নাম্বার, এখানে একটা কথা বলছি, রিপিটেড রিপিটেড স্টুল স্যাম্পল কেন নেওয়া প্রয়োজন, এটা আমি আলোচনা করেছি। সেন্সিটিভিটি আসলে খুব একটা বেশি না, 60 থেকে 80% মতো। এরপর আপনি জিঙ্ক সালফেট দিয়ে এটাকে কনসেন্ট্রেশন করতে পারেন। ডিউডেনাল স্যাম্পলিং নিতে পারেন যদি স্টুল এক্সামিনেশনে ভালো না হয়, আপনি আরো ভালো স্যাম্পল দেখার দেখার জন্য আপনি হচ্ছে ডিউডেনাল স্যাম্পল নিতে পারেন। ওকে, ওকে। সো আমরা যেখানে ছিলাম, যে ডিউডেনাল স্যাম্পলিং মানে যদি আপনি স্টুল নিয়ে আপনার না পোষায়, স্টুলে যদি আপনি এনাফ পরিমাণ ট্রফোজয়েড বা সিস্ট না পান, যদি এটা নেগেটিভ আসে, তাহলে আপনি ডিউডেনাল স্যাম্পল নিতে পারেন। এটা আপনার পরবর্তী সুন্দর পদক্ষেপ। এবার আসেন একটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট, সেটাকে আমরা বলি হচ্ছে এন্টেরো টেস্ট বা হচ্ছে স্ট্রিং টেস্ট। ঠিক আছে? তো এই স্ট্রিং টেস্ট সম্পর্কে আপনাদেরকে কি জানতে হবে? স্ট্রিং টেস্টে আমরা যে কাজটা করি যে একটা জেলাটিন একটা ক্যাপসুল নেই, এই জেলাটিন ক্যাপসুলটা একটা সুতা দিয়ে আমরা অ্যাটাচ করে রাখি। এরপরে এই সুতা দিয়ে অ্যাটাচ করার পরে ধরেন এটা একটা জেলাটিন ক্যাপসুল, এই জেলাটিন ক্যাপসুলের মধ্যে একটা সুতা আছে। এবার আপনি জেলাটিন ক্যাপসুলটা পেশেন্টকে খাওয়াই দেন। খাওয়াই দিলে ডেফিনেটলি এই ক্যাপসুলটা অনেক ভিতরের দিকে চলে যাবে, এখন আপনার সুতাও তো চলে যাবে। এই কারণে আমরা কি করি, এই সুতার একটা অংশ, এই সুতার একটা প্রান্ত, ধরুন এটা হচ্ছে ক্যাপসুলটা, তো এটার এই সুতার একটা প্রান্ত পেশেন্টের চিকের সাথে আমরা আটকে রাখি। ঠিক আছে? একটা টেপ দিয়ে, যেমন একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন এই যে এটা হচ্ছে একটা জেলাটিন ক্যাপসুল, এটা একটা সুতা আছে, তো এই সুতাটা পেশেন্টের গালে আমরা এভাবে টেপ দিয়ে লাগিয়ে রাখি। এরপরে পেশেন্টকে বলি যে ভাই আপনি এটা খেয়ে ফেলেন। এবারে সে যখন জেলাটিন ক্যাপসুলটা খাইলো, খাওয়ার পরে কি হবে, সেটা সোয়ালো করলো, সোয়ালো করার পরে ক্যাপসুলটা ডিজলভ হলো ইন্টেস্টাইনে যাওয়ার পরে এখানে 4 থেকে 6 ঘন্টা রাখার পরে 4 থেকে 6 ঘন্টা, আমরা জানি যে আমাদের গ্যাস্ট্রিক পাসিং টাইম, হ্যাঁ, গ্যাস্ট্রিক পাসিং টাইম হচ্ছে 4 ঘন্টা। তার মানে ডেফিনেটলি 6 ঘন্টার মধ্যে এটা ডিউডেনাল ফ্লুইডে চলে গেছে। এখন আপনি কি যে কাজটা করবেন, সেটাকে এই ডিউডেনাল ফ্লুইডে যাওয়ার পরে এটাকে নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনি এটাকে আস্তে আস্তে উইথড্র করলেন, উঠায় ফেললেন। উঠায় ফেলার পরে আপনি এটাকে একটু নাড়াচাড়া করলেন, একটু শেক করলেন। নাড়াচাড়া করার পরে এরপর আপনি দেখবেন যে ওইটাকে আপনি নিয়ে তখন আন্ডার মাইক্রোস্কোপ আপনি এক্সামিনেশন করবেন। এক্সামিনেশন করার পরে তখন আপনি ওই জায়গাতে ট্রফোজয়েড পাবেন, কারণ আমরা বলেছি যে ট্রফোজয়েড কোথায় থাকে, ট্রফোজয়েড ডিউডেনামে থাকে। তখন আপনি ডিউডেনামের মধ্যে যে অ্যাক্টিভলি যে ট্রফোজয়েড গুলো ছিল সেগুলোকে আপনি মাইক্রোস্কোপিক্যালি দেখতে পারবেন। ঠিক আছে? সো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আপার ইন্টেস্টাইনাল যেসব প্যারাসাইট আছে, বিশেষ করে স্ট্রঙ্গালোইডিস স্টারকোরালিস এবং হচ্ছে জিয়ারডিয়া, এই দুই ক্ষেত্রে আমরা এই টেস্টটা করতে পারি। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে এই টেস্টটা করার ক্ষেত্রে আমরা একটা জেলাটিন ক্যাপসুল পেশেন্টকে খাওয়াই দিই, খাওয়াই দেওয়ার পরে এটা যখন আমাদের ডিউডেনামে যায় 4 থেকে 6 ঘন্টা পরে, তখন সেই ক্যাপসুলটাকে টেনে নিয়ে আমরা উপরে নিয়ে আসি। তখন সেই ক্যাপসুলটার মধ্যে কিছু জিআরডিয়া এটার সাথে লাগানো থাকে। তো এই যে জিআরডিয়া গুলো লাগানো থাকে, এটাকে আমরা আসলে স্যালাইন প্রিপারেশনে দিয়ে মাইক্রোস্কোপের নিচে এক্সামিনেশন করি। ঠিক আছে? ওকে, এভাবে যদি আপনি এক্সামিনেশন করতে না চান, এই যে এখানে কিছু মাইক্রোস্কোপিক ইয়া দেওয়া আছে, যেমন এখানে আমরা বুঝতে পারছি সিস্ট, তাই না? এটা দেখে খুব ইজিলি আমরা সিস্ট আইডেন্টিফাই করতে পারছি। তো এই সবগুলো হচ্ছে সিস্ট। আচ্ছা, এখন আপনি যদি স্টুল এক্সামিনেশন না করতে চান, আপনি যদি জেলাটিন টেস্ট না করতে চান, তাহলে আপনি এন্টিজেন ডিটেকশন করতে পারেন। স্টুলের মধ্যে আপনি এলাইজা করে এন্টিজেন
ডিটেকশন করতে পারেন, খুবই সুন্দর ব্যাপার। ওকে, সো এখানে একটা সুন্দর সুন্দর নিমোনিক দিয়েছে, এই যে জিআরডি ইন্টেস্টাইনালিস। এখানে আপনি কি করলাম, আমরা স্ট্রিং টেস্ট করলাম, এই যে পেশেন্টকে খাওয়াই দিলাম, খাওয়াই দেওয়ার পরে এই জেলাটিন থেকে আমরা পাইলাম। 2 নাম্বার হচ্ছে এখানে আমরা কি করতে পারি, এই যে স্টুলের অ্যান্টিজেন টেস্ট করলাম, অথবা স্টুল থেকে আমি মাইক্রোস্কোপি করতে পারি, এবং স্টুল মাইক্রোস্কোপি করে এটা হচ্ছে কনফার্মেটরি। ওকে, সো এই যে দেখেন সুন্দর কথা লিখছে যে ফ্লাজেলেটেড ট্রোফোজয়েড ইজ লুকিং এট মি এন্ড স্মাইলিং, তাই না? এই হচ্ছে সেই ফ্লাজেলেটেড ট্রোফোজয়েড, এবং এটা কিন্তু নড়াচড়া করবে, তাই না? ফলিং লিফ অ্যাপিয়ারেন্স আমরা পাবো এখানে। ওকে, এবং এই এখানে চোখটা দেখে মনে হবে আমাদের দিকে তাকায় আছে, তাই না? যখন এইরকম কোন একটা প্যারাসাইট পাবেন তখন আপনি বুঝে যাবেন ইউ আর ডিলিং উইথ জিয়ারডিয়া। ওকে, সো ট্রিটমেন্ট আপনি এখানে মেট্রোনিডাজল প্যারামোমাইসিন দিতে পারেন, এই কথাগুলো এখানে লেখা আছে, সরি। আচ্ছা, আমরা আবার একটু ছোট করে দিই। তাহলে আমরা পরের আলোচনা যেখানে ছিলাম, তাহলে এই যে এখানে দেখাচ্ছে তারা স্ট্রিং টেস্টের উপাদানটা। ওকে, তো আহ, এই যে আমরা স্টুল থেকে যে অ্যান্টিজেন টেস্ট করলাম, এটা কিন্তু খুবই সেন্সিটিভ এবং খুবই স্পেসিফিক, তার মানে খুব ভালো একটা টেস্ট, এবং এটা আপনি চাইলে খুব দ্রুত করতে পারেন। এছাড়া আপনি অ্যান্টিবডি ডিটেকশন করতে পারেন। অ্যান্টিবডি ডিটেকশন করার জন্য আপনি কি মেথড নেবেন, আপনি হচ্ছে ইনডিরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি, আপনি এই মেথডে করতে পারেন। ওকে, এছাড়া আপনি চাইলে কালচার করতে পারেন, তবে কালচারটা সাধারণত আমরা করি না, এটা শুধুমাত্র রিসার্চ পারপাসে কালচারটা করা হয়ে থাকে, তাহলে এগুলো না বললেও সমস্যা নাই। মলিকুলার মেথড ইম্পর্টেন্ট, আপনি এটা পিসিআর করে দেখতে পারেন, এবং এটাও কিন্তু আপনার হাইলি সেন্সিটিভ এবং হচ্ছে স্পেসিফিক। ওকে, সো এটা আমরা দেখতে পারি। ওকে, তাহলে মোটামুটি আমাদের আলোচনা চলে গেল। তাহলে আমরা যদি জিআরডিএ কে সামারি করি, তাহলে এই যে জিআরডিয়া, আপনি ওই ডেফিকেশন ইন দ্য ওপেন এয়ার, ওপেন এয়ারে গিয়ে ডেফিকেশন করলেন, ঘুরতে গেছেন, ধরেন কেউ একজন ঘুরতে গেছে, এই যে ওপেন এয়ারে গিয়ে ডেফিকেশন করছে, নিচ থেকে সে আসছে ঘুরতে, সে এই পানি আবার খাইলো, সে আর জানে না উপরে যে একজন এক বদমাইশ এরকম অকাম করছে। যাই হোক, তো খাওয়ার পরে 1 থেকে 2 সপ্তাহ তার ইনকিউবেশন পিরিয়ড, এরপরে তার শুরু হলো আর এই পেটে মোচড়া পায়খানা, হ্যাঁ, বাজে গন্ধযুক্ত বাতাস বের করতেছে। সো এইখানে তার পায়খানার মধ্যে দিয়ে কি যাচ্ছে, জিআরডিয়া। কেন যাচ্ছে? কারণ ওই যে সে খাওয়া দাওয়া করলো, তখন সে কিছু সিস্ট খেয়েছে, সিস্ট খাওয়ার পরে ইন্টেস্টাইনে আসলো, ডিওডেনামে আসলো, এসে একটা সিস্ট থেকে 2টা করে জিআরডিয়া বের হয়েছে, আর ইন্টেস্টাইনাল মিউকোসার সাথে অ্যাটাচমেন্ট করলো, এবং আলটিমেটলি পেইন এবং মেল অ্যাবজর্পশন, সাথে ফ্ল্যাচুলেন্স, ফাউল স্মেলিং, ফেটি স্টুল, ডায়রিয়া, এবং এই ডায়রিয়াটা হচ্ছে নন ব্লাডি। ওকে, সো এই হচ্ছে আমাদের জিআরডিয়ার কাহিনী। তাহলে মোটামুটি জিআরডিয়া যদি আমরা ফাইনালাইজ করতে চাই, আমাদের শুধুমাত্র ট্রিটমেন্ট অংশটুকু বাকি আছে। ট্রিটমেন্টটা আমরা এখানে মেট্রোনিডাজল ট্রিটমেন্ট হিসেবে দিতে পারি। মেট্রোনিডাজল, ঠিক আছে? মেট্রোনিডাজল যদি আপনি না দেন, সেক্ষেত্রে আপনি টিনিডাজল দিতে পারেন, এবং বলা হচ্ছে টিনিডাজল ইজ মোর ইফেক্টিভ দেন মেট্রোনিডাজল, ঠিক আছে? তাহলে এই কথাটা আমরা খেয়াল রাখবো। এছাড়া নিটাজক্সাইনেট আমরা দিতে পারি, এটা একটা অল্টারনেটিভ এজেন্ট। পাশাপাশি যাদের এইডস থাকে এবং হচ্ছে হাইপোগামাগ্লোবিউলিনেমিয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেট্রোনিডাজল প্রলং সময় ধরে দিতে হতে পারে, ঠিক আছে? আর প্যারামোমাইসিন, প্রেগনেন্সিতে প্যারামোমাইসিন দেওয়া যায়, প্রিফর প্রেগনেন্সি, প্রিফর প্যারামোমাইসিন, তাহলে প্রেগনেন্সিতে আমরা প্যারামোমাইসিন। ওকে, সো আমাদের জিআরডিয়া পড়া শেষ। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রাইকোমোনাস। আচ্ছা, এটা আগে আরো 3টা লাইন একটু পড়াই দিই। সেটা হচ্ছে জিআরডিয়া কি করে প্রিভেনশন করবেন, এটা আমরা বুঝতে পারছি যে ফুড এন্ড পার্সোনাল হাইজিন, যেহেতু ফিকুয়াল রুটে ট্রান্সমিট হচ্ছে, সো এটা করতে হবে। পাশাপাশি বয়েলিং করবেন, এবং সিমটোমেটিক ক্যারিয়ারদেরকে চিকিৎসা করতে হবে। ওকে, তো এইবার আমরা যে অর্গানিজমটা নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে ট্রাইকোমোনাস, ঠিক আছে? ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, ঠিক আছে? সো ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস নিয়ে আমাদের আলোচনা। ছবি দেখেই বুঝতে পারছেন যে এই হচ্ছে সেই অর্গানিজমটা। মোটামুটি 4টা ফ্লাজেলা আছে, একদম মাথায় অ্যান্টিরিয়র এন্ডে 4টা ফ্লাজেলা আছে। একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এইখানে সেই নিউক্লিয়াসটা, এবং একটা এক্সোস্টাইল আছে, তাই না? ওই এক্সোস্টাইল হচ্ছে কি, এটা যেটা মানে ফ্লাজেলার এর ইন্টেরিয়র পোর্শনটা, হ্যাঁ, ইন্টারনাল পোর্শনটা, এটা হচ্ছে আমাদের সেই এক্সোস্টাইল, একদম সেন্টার বরাবর যাচ্ছে। এদিকে একটা কোস্টা আছে, পাশাপাশি কিছু আনডিউলেটিং মেমব্রেনের মতো একটা জিনিস আছে, এই যে যেটা নড়াচড়া করার মতো। সো এই হচ্ছে একটা মেমব্রেন, আর এক্সোস্টাইলের সাথে কিছু গ্রেনিউল আছে। এই হচ্ছে কিছু ঘটনা আপনি পাবেন। তাহলে 1 2 3 4, এন্ড এইখানে আর একটা পোস্টেরিয়র ফ্ল্যাচেলাও আমরা পাই, হ্যাঁ, এবং এক্সোস্টাইলটা একটু পোস্টেরিয়র দিকে বের হয়ে গেছে, এটাকে আমরা বলি পোস্টেরিয়র এক্সোস্টাইল। তাহলে মোটামুটি একটু স্ট্রাকচারটা আমরা বুঝলাম। এখন কোশ্চেন হচ্ছে, দেখেন, এত এতদিন পর্যন্ত আপনারা যত জিনিস পড়েছেন, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কয়টা করে ছবি দেখিয়েছি আপনাদেরকে? 2টা করে ছবি দেখেছি, তাই না? যেমন অ্যান্টামিবা হিস্টোলাইটিকাতে আমরা 2টা ছবি দেখেছি, আমরা জিআরডিয়াতে 2টা ছবি দেখলাম, বাট ট্রাইকোমোনাসে একটা ছবি কেন? বিকজ ট্রাইকোমোনাস এরকম একটা জিনিস, এরকম একটা প্যারাসাইট, ইট হ্যাজ নো সিস্ট, তাই না? এই ট্রাইকোমোনাসের একটা খুবই 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 গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে এটা কোনো সিস্ট ফর্ম নাই।
তাহলে আপনার মাথার মধ্যে প্রথম কোশ্চেন আসবে যে ভাই সিস্ট ফর্ম নাই মানে কি, তাহলে সে বাঁচবে কেমনে? কারণ আমরা জানি যে একটা প্যারাসাইটের লাইফে একটা টাফ টাইম যায়, তাকে পরিবেশে থাকতে হয়, পরিবেশে যখন সে থাকবে সে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য তার সিস্টটা দরকার হয়। তাহলে ট্রাইকোমোনাস কি এরকম একটা প্যারাসাইট যে কোনো সময় পরিবেশে থাকে না? অ্যান্সার হচ্ছে ইয়েস, ট্রাইকোমোনাস কোনো সময় এনভায়রনমেন্টে থাকতে হয় না। কেন? কারণ এটা হিউম্যান টু হিউম্যান সরাসরি ট্রান্সফার হয়। তাহলে হিউম্যান টু হিউম্যান এমন কি কাজ করে যেটা সরাসরি ট্রান্সফার করতে পারে? অ্যান্সার হচ্ছে সেক্সুয়াল কন্টাক্ট। তাহলে সেই সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যেহেতু সে সরাসরি ট্রান্সফার হয়, সুতরাং তার একমাত্র এজেন্ট কে হবে, একমাত্র একমাত্র হোস্ট কে হবে? তার হোস্ট হচ্ছে হিউম্যান, ঠিক আছে? এবং এইটার কোনো সিস্ট ফর্ম নাই। তাহলে ট্রাইকোমোনাস থেকে আমরা কমন সেন্স খাটিয়ে কিছু কথা শিখে ফেললাম। তাহলে ট্রাইকোমোনাসের মধ্যে আমরা কিছু কিছু নাম আপনাদেরকে বলেছি যে ট্রাইকোমোনাসে কি থাকে না, সিস্ট থাকে না। ট্রাইকোমোনাস ভেজাইনালিসটাই হচ্ছে এটা আমাদের যেটা ভেজাইনাতে ইনফেকশন করে। আর এছাড়া আমরা বলেছি যে পেন্টা ট্রাইকোমোনাস হোমিনিস যেটা নন প্যাথোজেন লার্জ ইন্টেস্টাইনে থাকে, ট্রাইকোমোনাস টেনাক্স এটা আমাদের মাউথে থাকতে পারে। এরপরে পরের কথা যদি আসেন যে ট্রাইকোমোনাস ভেজাইনালিস, এটা আমাদের মোটামুটি একটা কমন এসটিডির একটা অর্গানিজম, এবং ডেফিনেটলি ফিমেলরা বেশিরভাগ আক্রান্ত হবে, ঠিক আছে? এবং এটা কি করতে পারে? এটা মোটামুটি পুরুলেন্ট জেনিটাল ডিসচার্জও করতে পারে। ওকে। আহ এরপর আমরা যদি আসি যে মরফোলজিতে, মরফোলজিতে আমরা বলছি যে এটা শুধুমাত্র ট্রফোজয়েড ফর্ম আছে। ট্রফোজয়েডটা দেখতে এটাকে আপনি ওই সেই কমন কথা যে পিয়ার শেপ আপনি চাইলে বলতে পারেন, পিয়ার শেপ একটা স্ট্রাকচার। দেন এখানে বলছে যে এটা ভেজানাতে বা ইউরেথ্রাতে পাওয়া যেতে পারে মহিলাদের বা ছেলেদের ক্ষেত্রে, কিন্তু ছেলেদের সেমিনাল ভেসিকল, হ্যাঁ মানে ছেলেদেরও যে এই রাস্তাটা আছে ওইখানে পাওয়া যেতে পারে। এবং এটা একটা খুব খুব একটা সুন্দর একটা শব্দ আপনাকে মনে রাখতে হবে, ইট শোজ ক্যারেক্টারিস্টিক জার্কি আর টুইচি মোটিলিটি। হ্যাঁ, তার মোটিলিটি কেমন হবে? জার্কি অথবা টুইচি, মানে হঠাৎ করে নাড়া দিয়ে উঠবে, হঠাৎ করে নাড়া দিয়ে উঠবে। হ্যাঁ, সো জার্কি বা টুইচি মোটিলিটি, জার্কি বা টুইচি মোটিলিটি এটা আপনি এখানে পেতে পারেন। এরপরে ফ্লাজেলা কয়টা? 5টা। সামনের দিকে কয়টা ছিল? 4টা। পিছনে কয়টা? একটা। তাহলে মোট ফ্লাজেলা কয়টা হলো ভাইয়া? মোট ফ্লাজেলা হলো 5টা। ওকে, তাহলে ইট বিয়ার্স 5 ফ্লাজেলা, এবং এর মধ্যে যে 4টা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্লাজেলা, এবং এই যে একটা, এটাকে আমরা বলি রিকারেন্ট ফ্লাজেলা। হ্যাঁ, উপরের ছবিতে আরেকটা ফ্লাজেলা পোস্টেরিয়রলি দেখাচ্ছিল, আবার এখানে পোস্টেরিয়রলি দেখায় নাই। যাই হোক, আমরা এটাই ভালো করে খেয়াল রাখবো যে এই যে 4টা ফ্লাজেলার সাথে পোস্টেরিয়রটাকে তারা আলটিমেটলি রিকারেন্ট ফ্লাজেলা হিসেবে বলছে। হ্যাঁ, এই রিকারেন্ট ফ্লাজেলাটা একটা ধরেন আমরা মাছের গায়ে যেরকম পাখনা দেখি এরকম পাখনার মতো এটা থাকে, আনডিউলেটিং একটা মেমব্রেনের মতো এটা থাকে, ঠিক আছে? সো এটাকে আমরা বললাম যে 5 নম্বর ফ্লাজেলা হিসেবে বলছি। সো ইট বিয়ার্স 5 ফ্লাজেলা, এবং হচ্ছে সবগুলা থাকে এন্টেরিয়রলি, 4টা এন্টেরিয়রলি, এবং একটা থাকে হচ্ছে ল্যাটারালি, যেটাকে আমরা বলি রিকারেন্ট ফ্লাজেলা। এবং এটা পিছন দিকে থাকে আর কি, ইট কার্ভস ব্যাক, ল্যাটারাল সারফেস হয়ে পিছনের দিকে চলে যায়, এবং এটাকে আনডিউলেটিং মেমব্রেনের মতো এটা থাকে। ওকে, এবং এটা মোটামুটি টোটাল বডি সারফেস জুড়ে থাকে না, এর অর্ধেক রাস্তায় এসে এটা মোটামুটি শেষ হচ্ছে, নিয়ারলি অর্ধেক এসে শেষ হচ্ছে। এরপর আপনি পাচ্ছেন যে আনডিউলেটিং মেমব্রেনের নিচে কি থাকে? আনডিউলেটিং মেমব্রেনের নিচে যে রড লাইক একটা স্ট্রাকচার আছে এটাকে আমরা বলি কস্টা, ঠিক আছে? আনডিউলেটিং মেমব্রেনের নিচে রড লাইক স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে কস্টা। ওকে, সো এটা মনে রাখতে হবে। এরপরে এক্সোস্টাইল তো আমি দেখলাম মোটামুটি মাঝামাঝি একটা এক্সোস্টাইল আছে, এই যে এখান থেকে টোটাল বডি সারফেস জুড়ে আছে, এবং এক্সোস্টাইল একদম পোস্টেরিয়র বর্ডার পর্যন্ত থাকে। ওকে, দ্য পয়েন্টেড এন্ড, এই যে ইট এন্ডস ইন দ্য পয়েন্টেড এন্ড অফ দ্য পোস্টেরিয়র পোল, একদম পোস্টেরিয়র পোল পর্যন্ত আমাদের এক্সোস্টাইলটা থাকলো। এটা নিউক্লিয়াস কয়টা দেখলাম? একটা। নিউক্লিয়াসের ভিতরে সেন্ট্রাল ক্যারিওসোম আছে, এগুলো আমরা জানি, এবং এখানে কিছু সাইট ফোর গ্র্যানিউল থাকে। ওই যে এক্সোস্টাইলের পাশাপাশি কিছু গ্র্যানিউল আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি শুরুতে। ওকে, আর এখানে রেসপিরেটরি অর্গানিল এগুলো লাগবে না, তাহলে এই কয়েকটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এবার কি আমরা রাখতে পারবো ভাইয়া? দেখেন, আপনি শুরুতে এরকম একটা পিয়ার শেপ একটা স্ট্রাকচার রাখবেন, মাথায় 4টা জিনিস দিয়ে দিবেন, তাহলে 4টা ফ্লাজেলা হয়ে গেল। এরপর চাইলে কিছু ফুড ভেহিকল টেকল দিতে পারেন, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না। এই এক্সোস্টাইল বরাবর, এই এক্সোস্টাইল বরাবর কি হবে আপনাদের? আমরা ফ্লাজেলার পাশাপাশি এখানে একটা এক্সোস্টাইল পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন এক্সোস্টাইলের সাথে কি থাকে? কিছু গ্র্যানিউল থাকে। ওকে, সো এই গ্র্যানিউল গুলোর কথা আপনি একটু খেয়াল রাখবেন। আর এইখানে একটা ল্যাটারাল দিকে একটা ফ্লাজেলা থাকবে, সেটা হচ্ছে কার্ভ ব্যাক করে অন্যদিকে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি আনডিউলেটিং মেমব্রেন। আনডিউলেটিং মেমব্রেনকে যে সাপোর্ট দিচ্ছে তার নাম হচ্ছে মিস্টার কস্টা। ওকে, কস্টা। সো আমরা মোটামুটি এগুলো শিখে ফেললাম। এবার আসেন লাইফ সাইকেলে যদি বলি যে কাদের দিয়ে হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক যেসব ফিমেল আছে তারা হচ্ছে রিজার্ভার, ঠিক আছে? কিভাবে ছড়ায় যায়? সেক্সুয়াল রুটে ছড়ায় যায়। কিভাবে তারা সংখ্যা বৃদ্ধি করে? বাইনারি ফিউশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, এবং এইভাবে তারা অন্যান্য মানুষকে ইনফেকশন করতে পারে। প্যাথোজেনিসিটি, কোন কোন জিনিসগুলো তাদের প্যাথোজেনিক আচরণ করতে সাহায্য করে? এখানে দেখেন বলা হচ্ছে এসটিডির একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এটা। আর প্যাথোজেনিসিটির মেইন ফ্যাক্টর গুলা কারা কারা? প্রথমত, সে যে কাজটা করে সে হচ্ছে ভেজাইনাল এপিথেলিয়ামের সাথে ভিতরে ঢুকে সে ভেজাইনাল এপিথেলিয়ামের সাথে সে বাইন্ড করে ফেলে। সো বাইন্ডিং টু দ্য ভেজাইনাল এপিথেলিয়াম কিভাবে করে? বাই ভেরিয়াস মেটাবলিক এনজাইম। তাহলে এই ট্রোফোজয়েড গুলা এডিশনের জন্য কিছু এনজাইমকে সে সিক্রেট করে, ঠিক আছে? যেমন হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, আয়রন রেগুলেটেড প্রোটিন, এরকম বিভিন্ন জিনিসকে সে সিক্রেট করে ওগুলোর মাধ্যমে সে এই ভেজাইনাল এপিথেলিয়ামের সাথে বাইন্ড করে। এবং ভেজাইনাল এপিথেলিয়ামটা পিএইচ যদি অ্যালকালাইন হয়, মানে মোর দেন 4.5, দ্যাট মিনস হচ্ছে পিএইচটা যদি অ্যালকালাইন হয়,
তখন এই ইনফেকশনটা হওয়াটা ইজি হয়। তাহলে আমরা যদি এরকম কোনো কাজ করি, এরকম কোনো চিকিৎসা দিই যেখানে ভ্যাজাইনাল পিএইচটা অ্যালকালাইন হয়ে যাচ্ছে, বা আমাদের জানি ভ্যাজাইনাল পিএইচটা এসিডিক কেন, বিকজ ভ্যাজাইনাতে কি থাকে, ডর্ডেলাইনস বেসিলি থাকে। এই ডর্ডেলাইন বেসিলি গুলোকে যদি আমি নষ্ট করে দেই, হ্যাঁ, তাহলে এই বেসিলি গুলাকে যদি আমি নষ্ট করে দিই বা ফ্লোরা গুলাকে যদি আমি নষ্ট করে দেই, তখন যেটা হবে যে এখানে পিএইচটা বাড়বে, মানে কম এসিডিক এনভায়রনমেন্ট হবে, এবং কম এসিডিক এনভায়রনমেন্টে এরা খুব আরামে থাকতে পারে। এবং এই কম এসিডিক এনভায়রনমেন্টের পিছনে একটা কারণ হচ্ছে হরমোনাল লেভেল। হরমোনাল লেভেল যদি কমে যায়, বিশেষ করে ইস্ট্রোজেন যদি কমে যায়, যেটা বয়স্ক মহিলাদের হয়, তখন কিন্তু দেখবেন যে এইরকম সমস্যাগুলো তখন বেশি বেশি হবে। কারণ হরমোনাল লেভেলটা এখানে একটা ইম্পর্টেন্ট, যে এটা আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্ট বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে। এরপরে এই যে ভেজাইনাল ফ্লোরা যদি কমে যায়, বা যদি অন্য কোনো অর্গানিজম থাকে, তখন এটা আরো ঝামেলা করবে। এবং এটা ইনফেকশনের প্রপার্টি কিরকম, অ্যাসিমটোমেটিক হিসেবে থাকতে পারে। অর্ধেক মানুষের প্রায় অ্যাসিমটোমেটিক থাকে, তবে অ্যাসিমটোমেটিক হইলেও তারা কিন্তু এটাকে পাস করতে পারে। পাশাপাশি এখানে একিউট ইনফেকশন হতে পারে। একিউট ইনফেকশন ফিমেলদের ক্ষেত্রে কি হবে, ভালভো ভেজানাইটিস। ভালভো ভেজানাইটিস কি হবে, আইটিস মিনস হচ্ছে ইনফ্লামেশন, সুতরাং এখানে ফাউল স্মেলিং, ইনফ্লামেশনে কি আসবে, নিউট্রোফিল আসবে, সুতরাং ফাউল স্মেলিং পুরুলেন্ট একটা ভেজানাল ডিসচার্জ হবে। এটাই এটাই বেশি ইম্পর্টেন্ট। তবে ফ্রোদি ডিসচার্জ, ইউলোইশ গ্রিন কালার ডিসচার্জ এগুলো আপনি পেতে পারেন। ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই যেহেতু ইনফ্লামেশন, আপনি নিউট্রোফিলকে এখানে পাবেন। তাহলে কি কি পাচ্ছেন, ফাউল স্মেলিং, পুরুলেন্ট ভেজানাল ডিসচার্জ, এটা ইউজুয়ালি ইউলিশ গ্রিন কালার হতে পারে, হলুদাভ সবুজ এরকম একটা ঘটনা থাকতে পারে। ওকে। এরপরে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটাকে জিজ্ঞেস করবে যে স্ট্রবেরি এপিয়ারেন্স পাওয়া যায় এখানে, আমাদের ভেজানাল মিউকোসাতে স্ট্রবেরি এপিয়ারেন্স পাওয়া যায়। কেন পাওয়া যায়, কারণ এখানে ভেজানার মধ্যে অসংখ্য হেমোরেজিক স্পট থাকে। এই কারণে ভেজানাটা খুব প্রচন্ড লাল লাল হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রবেরি ভেজাইনা। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, এপিডিডাইমাইটিস, প্রোস্টাইটিস এরকম ঘটনা করতে পারে। ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে পুরোটাসটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারেন। এবং পেইন ডিউরিং কয়টাস, এটা ক্রনিক ইনফেকশনে থাকতে পারে। কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস করার জন্য সরাসরি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবেন, ওয়েট স্যালাইন মাউন্টিং, কারণ আমরা জানি যে স্যালাইন মাউন্টে আমি মোটিলিটি দেখতে পারি, তাহলে এটা দিয়ে মোটিলিটি দেখতে পারি, অথবা পার্মানেন্ট স্টেইন করতে পারি। হ্যাঁ। এরপরে অরেঞ্জ ফ্লোরোসেন্ট স্টেইন। কালচারটা হচ্ছে এখানে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। এছাড়া যেহেতু একটা প্যারাসাইট, তাহলে এন্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন করা যায়, অথবা মলিকুলার মেথডের মাধ্যমে ডায়াগনোসিস করা যায়। আর এই ক্ষেত্রে একটা পজিটিভ হুইফ টেস্ট, এই কথাটা মনে রাখতে পারেন, এটা জিজ্ঞেস করতে পারে। ওকে। এখন যদি আসি যে ল্যাবরেটরি ডায়াগনোসিসে আপনি কি করলেন, তাহলে ডিরেক্টলি আপনি সরাসরি এটাকে দেখবেন। তাহলে সরাসরি দেখার জন্য কি করবেন, আপনি ডেফিনেটলি সে যেহেতু ভেজাইনাতে থাকে, তাহলে ভেজাইনা বা ইউরেথ্রাল ডিসচার্জ আপনি নিলেন, বা ইউরিনের সেডিমেন্ট নিলেন, অথবা ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটিক সিক্রেশন নিলেন। তাহলে মেয়েদের ক্ষেত্রে ভেজাইনা, ইউরেথ্রা, অথবা ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটের সিক্রেশন নিলেন, নিয়ে আপনি স্যালাইন মাউন্টিং করলেন। স্যালাইন মাউন্টিং করার পরে 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনি দেখবেন এই যে জার্কি, ওই মুভমেন্টটা আপনি দেখতে পাবেন, এবং সাথে পাসেল দেখবেন, কারণ যেহেতু ইনফ্লামেশন হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা। 2 নাম্বার, আপনি যদি এটা করতে না চান, সেই ক্ষেত্রে আপনি চাইলে জিমসা স্টেইন বা পেপানিকোলো স্টেইন করেও দেখতে পারেন, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে এক্রিডিন অরেঞ্জ টেস্ট করতে পারেন, এগুলো মনে না রাখলেও সমস্যা নাই। কালচার খুবই গুরুত্বপূর্ণ। কালচার হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। কালচারে আপনি সেন্সিটিভিটি 95%, মানে খুব হাই সেন্সিটিভিটি, হাই স্পেসিফিসিটি। সো যদি কোনো পেশেন্টকে মাইক্রোস্কোপিতে নাও পান, তাও আপনি কালচারে আপনি ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন। ওকে। তাহলে আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তবে স্পেসিমেনটা নেওয়ার ক্ষেত্রে খুব সুন্দর করে আমাদের খেয়াল রাখতে হবে, স্পেসিমেনটা যেন ভালোভাবে নিতে পারি। ওকে। এবং এখানে ওই যে ইন পাউচ টিভি বলে একটা কন্টেইনার আছে, যদি পারেন এই স্পেশাল কন্টেইনারে নিলে এখানে ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া আপনি অ্যান্টিজেন ডিটেকশন করতে পারেন, এটা খুবই ইজি। এটা আপনি ওই যে র্যাপিড ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট বা আইসিটি টেস্ট করে আপনি দেখতে পারেন, এলাইজা করে দেখতে পারেন। অ্যান্টিবডিও আপনি এলাইজা করে চাইলে দেখতে পারেন। তবে অ্যান্টিবডি থেকে আপনি একিউট ইনফেকশন এবং ক্রনিক ইনফেকশন এগুলো আপনি আলাদা করতে পারবেন না। মলিকুলার মেথড পিসিআর করে আপনি বুঝতে পারেন, এগুলো তো এজ ইউজুয়াল সবগুলোর মতোই। আদার সাপোর্টিভ টেস্টের মধ্যে এই যে হুইফ টেস্ট, এটা খালি মনে রাখতে পারেন। হুইফ টেস্টের ক্ষেত্রে দেখেন, ফিশি ওডোর ইজ accentuated when a drop of 10% potassium hydroxide is added to the vaginal discharge due to production of amine। মানে আপনি ভেজানাল ডিসচার্জটা নিলেন, নেওয়ার পরে এখানে কি করলেন, একটা ড্রপ দিলেন। কিসের ড্রপ দিলেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে তারা আরো বেশি অ্যামাইন প্রোডাকশন করবে, এবং এই অ্যামাইন প্রোডাকশন করার জন্য একটা ফিশি অর্ডার পাওয়া যাবে, ফিশি অর্ডার। এই ফিশি অর্ডার যেহেতু পাওয়া যায়, এটাকে আমরা বলি হুইফ টেস্ট। ওকে। এবং এইটা শুধুমাত্র এখানে না, এটা ব্যাকটেরিয়াল ভেজানোসিসে কিন্তু আপনি পেতে পারেন। ওকে। সো এই কথাগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। চিকিৎসাতে কি দিবেন, চিকিৎসাতে আপনাকে অবশ্যই মেট্রোনিডাজল বা টিনিডাজল, এটা হচ্ছে আপনার ড্রাগ অফ দ্য চয়েস। মেট্রোনিডাজল বা টিনিডাজল 2 গ্রাম সিঙ্গেল ডোজ
সাধারণত মেট্রোনিডাজোল 400 গ্রাম করে পাওয়া যায়, মানে মেট্রোনিডাজোলের 5টা ট্যাবলেট খাইতে হবে। অথবা ইন্টারন্যাশনালি 500 মিলিগ্রামের ট্যাবলেটও পাওয়া যায়, সেক্ষেত্রে 4টা ট্যাবলেট মানে 2 গ্রাম তারা খাবে। এবং একজন খাইলে হবে না, যেহেতু এটা ছড়াতে পারে একজন থেকে আরেকজন, তাহলে বোথ সেক্সুয়াল পার্টনারকে সিমালটেনিয়াসলি ট্রিটমেন্ট করতে হবে। যদি মেট্রোনিডাজোলে কাজ না হয়, তাহলে কি হতে পারে, মেট্রোনিডাজোলে আসলে সাধারণত কাজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কাজ না করতে পারে, তখন আপনি হায়ার ডোজ অফ ওরাল মেট্রোনিডাজোল আপনাকে দিতে হতে পারে। ওকে। সো আমরা মোটামুটি বেশিরভাগ কথাবার্তা শিখে ফেলেছি। প্রিভেনশন কি করবেন, বোথ পার্টনারকে চিকিৎসা করবেন, সেফ সেক্স প্র্যাকটিস করবেন, আহ মানে একাধিক পার্সনের সাথে তাদের রিলেশনে জড়ানো যাবে না, এই জিনিসগুলো মেইনলি ম্যানেজ করতে হবে। সো আমরা মনে হয় মোটামুটি আপনাদের জন্য যত ইম্পর্টেন্ট আলোচনা ছিল এগুলো বলে ফেলেছি। পরবর্তী জিনিসগুলো আমাদের এটা না জানলেও হবে, এগুলো আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। সো ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা ইনশাল্লাহ এখানে শেষ করে দিচ্ছি। আমরা তাহলে শিখলাম হচ্ছে জিয়ারডিয়াসিস এবং হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। তো আমরা এখন থেকে ইনশাল্লাহ জিয়ারডিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস দেখতে পারবো, ম্যানেজ করতে পারবো, এবং অবশ্যই অবশ্যই পরীক্ষাতে অ্যান্সার করতে পারবো। তো তারপর যদি আপনাদের প্রশ্ন থাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।